চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 এর আগে আমরা দরকারি একটা চ্যাপ্টার 10 পড়েছি, লম্বা চ্যাপ্টার। আশা করি আপনারা বাসায় আবার পড়েছেন। আজকে পড়বো চ্যাপ্টার 12, রেমেডি রিঅ্যাকশন। একটা ওষুধ প্রয়োগ করার পরে সেই ওষুধের রিঅ্যাকশন মানে একটা প্রতিক্রিয়া শরীরের মধ্যে যা হয় সেগুলো আমাদেরকে অনেক কিছুই জানান দেয়। তো রুগীটা কোন অবস্থায় আছে, তার স্বাস্থ্যের লেভেল কেমন, সেটা কতটুকু ভালো হওয়ার মতো, এগুলো রোগীর যে প্রগনোসিস ভবিষ্যৎ সে সম্পর্কেও আমরা অনেক কিছুই জানতে পারি। আবার একই সাথে ওষুধটা আমাদের সঠিকভাবে সিলেকশন হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, তারপরে ওষুধ দেওয়ার পরে যদি কোনো একিউট ডিজিজ দেখা দেয় সেগুলা কিভাবে দেখা দিল, সবকিছুর উপরে আমরা একটা প্রগনোসিস আগে মানে ওষুধের রিয়াকশন দেখে বুঝতে পারি, একই সাথে আমাদের করণীয় কি বুঝতে পারি। প্রত্যেকটা হোমিওপ্যাথেরই একটা ওষুধ দেওয়ার পরে রোগীর মধ্যে তার প্রতিক্রিয়া কেমন হলো সেগুলো মূল্যায়ন করতে জানা অবশ্যই সেই দক্ষতা তার অর্জন করতে হবে। যদি মূল্যায়ন করতে সে না জানে তাহলে সে কখনোই সফল হোমিওপ্যাথ হতে পারবে না। আজকে আসেন আমরা চ্যাপ্টার 12 পড়ি, যেখানে রেমেডি রিঅ্যাকশন নিয়ে কিছু আলোচনা আছে। আমি বিতল কাছের কথাগুলি পড়তেছি। Insight into how an organism reacts to a prescribed remedy is one of the challenges that practicing homeopaths are obliged to master. যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন তারা যদি তাদের মাস্টার হতে গেলে যে সমস্ত জিনিসগুলা অবশ্যই তার জানা লাগবে, সেটা হলো যে একটা ওষুধ দেওয়ার পরে এই ওষুধটার প্রতি শরীরের যে প্রতিক্রিয়া যেটা হয় সে বিষয়ে খুব ভালোভাবে জানা থাকতে হবে, একটা অন্তর্দৃষ্টি থাকতে হবে। এবং এটা অন্যতম একটা হোমিওপ্যাথের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ এই বিষয়ে মাস্টার হতে গেলে আপনাকে আপনাকে তো মাস্টার হতেই হবে, যেহেতু আপনি প্র্যাকটিসিং হোমিওপ্যাথ, আপনি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেছেন, রোগী চিকিৎসা করবেন। তবে এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, কারণ এটা এত সহজ নয় ভালোভাবে অনুধাবন করা। এটার উপরে নির্ভর করে আপনি কতটা সফল হোমিওপ্যাথ হবেন। আফটার গিভিং এ প্রেসক্রিপশন, a homeopath must be able to fully understand whether a patient is progressing in the right direction toward a possible cure. আপনি একটা প্রেসক্রিপশন করলেন রোগীর জন্য, প্রেসক্রিপশন করার পরে সেই সেই ওষুধের প্রতিক্রিয়া রোগীর মধ্যে যেটা হবে সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে রোগী কি সম্ভাব্য আরোগ্যের দিকে যাচ্ছে কিনা। আর এই জিনিসটা ভালোভাবে অনুধাবন করার ক্ষমতা, সম্পূর্ণভাবে অবধারণ করার ক্ষমতা অবশ্যই একজন হোমিওপ্যাথের থাকা লাগবে। তা না হলে সে একটা রোগীর প্রতিক্রিয়া সেটা কি আরোগ্যের দিকে যাচ্ছে নাকি সেটা আরো খারাপের দিকে যাচ্ছে, এটা সে কোনোদিনই বুঝতে পারবে না। তো এটার মূল্যায়ন যদি আপনি ঠিকভাবে না করতে পারেন তাহলে রোগীকে আপনি সুস্থ করতে পারবেন না। If the homeopath does not understand exactly what is going on, he may be inclined to give another remedy, repeat the same remedy at the wrong moment, or prescribe a higher potency. একজন হোমিওপ্যাথ যদি একটা ওষুধ প্রয়োগ করার পরে সেই ওষুধের প্রতি শরীরের যে প্রতিক্রিয়া
সেটা যদি যথাযথভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়, তাহলে সে অনেকগুলো ভুল করবে। যেরকম সে হয়তো অন্য কোনো একটা ওষুধ দিয়ে ফেলবে, অথবা হয়তো সেই ওষুধটা আবার রিপিট করে ফেলবে, মনে করবে যে আগের ওষুধের অ্যাকশন নাই, সেজন্য আবার রিপিট করবে, যেটা মানে সঠিক সময়ের রিপিটেশন না। যে সময় ওষুধের রিপিট করা উচিত নয় সেই সময়ে রিপিট করে ফেলবে, অথবা সে আরেকটা ভুল করে ফেলতে পারে যে অযথাই হয়তো একটা হায়ার পোটেন্সি দিয়ে ফেলতে পারে, যেখানে আর হাই পোটেন্সির দরকার নাই, আগের পোটেন্সি কাজ করতেছে, সেখানে আপনার শুধু শুধু একটা হায়ার পোটেন্সি দিয়ে রোগীর মধ্যে আরো আপনি রোগীর আগের ওষুধের ক্রিয়াটাকে আরো মানে যেভাবে আরোগ্য হওয়ার কথা ছিল সেখানে আপনি বিশৃঙ্খলার সৃষ্টি করলেন। তাহলে আপনাকে অবশ্যই একটা ওষুধ দেওয়ার পরে আপনাকে সেটা যথাযথভাবে সেটার প্রতিক্রিয়াটা কেমন সেটা অনুধাবন করতে হবে। না হলে আপনি হয়তো অন্য কোনো ওষুধ দিয়ে ফেলবেন, অথবা ভুল সময়ে সেই ওষুধের রিপিটেশন করবেন, অথবা আপনি অযথা একটা হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করে ফেলবেন, যেখানে হায়ার পোটেন্সির দরকার ছিল না। ইফ দ্য হোমিওপ্যাথ ইজ নট শিওর হোয়াট টু ডু, যদি একজন হোমিওপ্যাথ সে নিশ্চিত হইতে না পারে যে এখন আমার কি করতে হবে, ওয়েটিং ইজ প্রবাবলি দ্য বেস্ট পলিসি, সেখানে সবচেয়ে ভালো উপায় হলো আপনাকে অপেক্ষা করা। আপনি বুঝতেছেন না যে এখন কি করা উচিত, এটা কি রোগী আরোগ্যের পথে আছে, নাকি ওষুধটা ভুল হয়েছে, নাকি ওষুধের ক্রিয়া আগেরটা শেষ হয়ে গেছে। যদি আপনি ওই সময়ে যথাযথভাবে এটা অনুধাবন করতে না পারেন, তাহলে তো আপনি ভুল করে ফেলবেন। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো আপনি একটু অপেক্ষা করেন। অপেক্ষা করলে হয়তো আপনার সামনে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আনলেস দ্য পেশেন্টস লাইফ ইজ অ্যাট এ রিস্ক, কিন্তু এখানে আরেকটা বিষয়, যদি দেখেন পেশেন্টের জীবন অত্যাধিক ঝুঁকির মধ্যে পড়ে গেছে, সেক্ষেত্রে অবশ্য ভিন্ন কথা। সেক্ষেত্রে যেখানে ওয়েট করার সময় নাই, সেখানে হয়তো আপনাকে তো কিছু করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দেখেন যে আপনি বুঝতেছেন না কি করা উচিত, কিন্তু রোগীর অবস্থা এত সিরিয়াস না, এত ঝুঁকির মধ্যে নাই তার লাইফটা, সেখানে সবচেয়ে বেস্ট পলিসি হলো আপনাকে আপনার জন্য অপেক্ষা করা। অপেক্ষা করলে সামনে হয়তো আপনি জিনিসটা অনুধাবন করতে পারবেন, হয়তো অন্য ডাক্তারের সাথেও পরামর্শ নিতে পারবেন। তো যাই হোক, যেখানে রিস্ক আছে সেখানে তো আপনাকে কিছু করতে হবে, সেক্ষেত্রে যেভাবেই করেন তাড়াহুড়া করতে হবে, অন্য ডাক্তারের সাথে পরামর্শ করেন, বা ওই ওই সময়ের জন্য রোগীর ভালোর জন্য যদি কিছু করা দরকার হয় সেটা করবে। তো ইন্টারভেনশনস বেসড অন মিসজাজমেন্ট ক্যান সিরিয়াসলি ডিস্টার্ব দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কেস। আপনি যদি রোগীর যে প্রতিক্রিয়া যেটা হয় সেটা যদি মিসজাজমেন্ট হয় সেখানে আপনার, সেখানে যদি আপনি সঠিকভাবে বিচার না করতে পারেন, আপনি যদি ভুল বিচার করেন রোগীর অবস্থাটা, তাহলে তার কারণে আপনি হয়তো এমন ওষুধ দিবেন, হয়তো হায়ার পোটেন্সি দিয়ে ফেলছেন, অথবা অথবা হয়তো ভুল ওষুধ দিয়ে ফেলছেন, অন্য ওষুধ দিয়ে ফেলছেন, অথবা ওই সময় ওষুধ রিপিট করার প্রয়োজন ছিল না, আপনি রিপিট করে ফেললেন। তাহলে এই যে একটা কিছু করলেন, এই যে তাতে কি হবে, এই যে ইন্টারভেনশনটা আপনি করলেন, হ্যাঁ, তাহলে কি হবে, রোগীর যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল আপনার রোগীর, সেই ডেভেলপমেন্ট মারাত্মকভাবে বিশৃঙ্খলাগ্রস্ত হবে, ডিস্টার্ব হবে। এতে কি হবে, ডিলে দ্য প্রোগ্রেশন টুয়ার্ডস টুয়ার্ড এ কিউর, তার আরোগ্যের পথে তার যে প্রোগ্রেসটা চলতেছিল সেটা আরো বিলম্ব হবে, দেরি হবে, এবং প্রলং দ্য ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে আপনাকে আরো দীর্ঘ সময়ে হয়তো আপনার চিকিৎসা করতে হয়। যে রোগীটা আপনি সঠিকভাবে চিকিৎসা করলে হয়তো 3 মাসে ভালো হয়ে যেত, সেই রোগী আপনার এরকম এরকম ইন্টারভেনশন করার কারণে, হস্তক্ষেপ করার কারণে, এই যে ভুল ভুল জাজমেন্ট করে তার জন্য যে একটা ইন্টারভেনশন করে ভুল কিছু করলেন,
তার কারণে হয়তো আপনার কেসটা উন্নতি হবে না, উন্নতির পথটা মারাত্মকভাবে ব্যাহত হবে। রোগী যে আরোগ্যের পথে তার উন্নতি চলতেছিল সেটা আরো ডিলে হবে, আর যার কারণে আপনার চিকিৎসাটা প্রলং হবে। 3 মাসের রোগীকে দেখা যায় সেটা ভালো করতে পরে যে আপনার 1 বছরও লেগে যেতে পারে আপনি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলেন। তাহলে এই প্যারাডার মিনিংটা হলো এই যে আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথির জন্য একটা চ্যালেঞ্জ হলো এই যে খুব ভালোভাবে অন্তর্দৃষ্টি দিয়ে একটা প্রেসক্রাইব করে ওষুধের প্রতি শরীরের যে অর্গানিজমের যে রিয়াকশনটা হয় সেটা অনুধাবন করা, সেটা বুঝতে পারা, এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং এই যে অনুধাবন করার বিষয়টা, এটা তো অবশ্যই এই বিষয়ে সকল হোমিওপ্যাথের অবশ্যই মাস্টার হতে হবে, এই বিষয়ে দক্ষ হতে হবে। আপনি যদি একটা ওষুধ দেওয়ার পরে সঠিকভাবে অনুধাবন না করতে পারেন তাহলে হয়তো আপনার রোগীটাকে যে আরোগ্যের পথে যাচ্ছিল, অগ্রসর হচ্ছিল, সেটা আপনি নষ্ট করে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ভুল অবশ্যই করে ফেলতে পারেন, হয়তো আরেকটু ওষুধ দিয়ে ফেলতে পারেন, হয়তো একই ওষুধ আবার দিয়ে এই সেম পোটেন্সি রিপিট করতে পারেন, সেম ওষুধ যে সময় রিপিট করার প্রয়োজন ছিল না, অথবা হায়ার পোটেন্সিতে চলে যেতে পারেন। এই সমস্ত হস্তক্ষেপের ফলে হয়তো আপনার রোগীটা কি হবে, তার আরোগ্যে যে পথে যাচ্ছিল সেটা আরো ডিলে হয়ে যাবে। আপনার চিকিৎসাটা দীর্ঘ সময় নিয়ে রোগী আপনাকে আপনার কাছে চিকিৎসা করতে, রোগীটার ভালো করতে আপনাকে দীর্ঘ সময় লাগবে। আর এক্ষেত্রে আহ, আহ, যে চিকিৎসক তিনি যদি অ্যাকচুয়ালি বুঝতে না পারেন যে রোগীটার যে অবস্থাটা, তার মূল্যায়নটা যদি সঠিকভাবে করতে ব্যর্থ হন বা এখন বুঝতেছেন না, যদি এরকম হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো তাড়াহুড়ো করে কোনো ওষুধ না দিয়ে বা রিপিট না করে বা অন্য ওষুধ না দিয়ে বা হায়ার পোটেন্সিতে না যেয়ে আপনাকে আগে একটু অপেক্ষা করতে শেখা। কিন্তু সেখানে আপনি দেখবেন পেশেন্টের লাইফটা রিস্কের মধ্যে আছে কিনা। যদি খুব ঝুঁকিপূর্ণ হয় সেখানে তো আপনার একটা ব্যবস্থা নিতে হবে। যদি ঝুঁকিপূর্ণ না হয় সবচেয়ে বেস্ট পলিসি হলো আপনাকে অপেক্ষা করা। ফর্মুলেটিং দ্য হোমিওপ্যাথিক প্রগনোসিস অফ এ কেস। একটা রোগীর প্রগনোসিস, ভাবি ফল, ভবিষ্যৎ কি হবে, রোগীটা ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, মানে সেটার ফর্মুলেশন করা। তো কিভাবে করব যে রোগীটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো, তাই নিয়ে নিচে আলোচনা করছে। বিফোর দ্য ইফেক্ট অফ এ প্রেসক্রাইব রেমেডি বিকামস এভিডেন্ট, there can be no certainty of the accuracy of an initial prognosis. একটা ওষুধ আপনি রোগীর জন্য সিলেকশন করলেন, তার টেস্টিং করে, এবং এই ওষুধটা রোগীর মধ্যে কতটুকু যথাযথভাবে কাজ করবে, হ্যাঁ, তার ভবিষ্যৎ কি হবে, প্রগনোসিসটা কি হবে, শুরুর প্রগনোসিসটা বুঝতে চাইলে অবশ্যই আপনাকে ওই ওষুধটা শরীরের মধ্যে কিভাবে প্রভাব ফেলে সেটা জানতে হবে। সেটা না জানার আগ পর্যন্ত আপনি কখনোই নিশ্চিত হইতে পারবেন না যে এটা শুরুতে এটা কিভাবে তার রোগীর মধ্যে প্রতিক্রিয়া দেখাবে, সেটাকে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে। সেই প্রগনোসিসটা আপনি কখনোই ওষুধের অ্যাকশন শুরু হওয়ার আগ পর্যন্ত তার শুধু ওষুধ সিলেকশন করেই এটা বলতে পারবেন না। কারণ অনেক সময় আমরা দেখি যে রোগীর সবকিছু নিয়ে আমরা হয়তো নিশ্চিত হয়ে যাই যে এই ওষুধটা দিলাম এটা নিশ্চিত কাজ করবে, কিন্তু তারপরে দেখা যায় ওষুধটা কাজ করে না। তাহলে ওষুধ কাজ করবে না না করবে বা কিভাবে করবে সেটা বোঝার আহ, একটা উপায়ই হলো যে এই ওষুধ দেওয়ার পরে রোগীর মধ্যে সেই ওষুধের প্রতিক্রিয়াটা কি হয়, এটাই হলো মেইন উপায়। A better evaluation of the patient's overall state of health can be formulated after organism's reaction to the correct remedy has emerged. যখনই আপনি যে ওষুধটা
এবং সেটা রোগীর মধ্যে প্রয়োগের পরে রোগীর যে প্রতিক্রিয়াটা হলো সেটা দেখেই আপনি শুধুমাত্র ফর্মুলা মানে নির্ধারণ করতে পারবেন যে রোগী ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। এখন রোগীর যে প্রতিক্রিয়াটা বের হলো সেই প্রতিক্রিয়াটা আমরা কিভাবে বুঝতে পারবো? সেই প্রতিক্রিয়াটা বুঝতে চাইলে আপনাকে কি মূল্যায়ন করতে হবে? পেশেন্টের ওভারঅল স্টেট অফ হেলথ, তার সার্বিক যে স্বাস্থ্যের অবস্থা সেটা আপনি পুরাটা সার্বিকভাবে সেটা আপনাকে মূল্যায়ন করতে হবে। ভালো একটা যদি মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি মানে এই ভালোভাবে মূল্যায়ন করাটা এটা তখনই আপনি করতে পারবেন যখন একটা কারেক্ট ওষুধ দেওয়ার পরে রুগী তার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখালো। ওই প্রতিক্রিয়াটা তার সার্বদেহিক দেহে সার্বিকভাবে প্রতিফলিত হবে। তাহলে পেশেন্টের ওই সার্বিক স্বাস্থ্যের অবস্থাটাই আর তার মধ্যে যে পরিবর্তন হবে সেটাই হলো সঠিক ওষুধ দেওয়ার পরে তার ওষুধের যে প্রতিক্রিয়া তার সেটা বোঝার মানে উপায়। একটা ওষুধের এক সঠিক ওষুধ রোগীর মধ্যে যে ভালো প্রতিক্রিয়া দেখাবে সেইটা আপনাকে মূল্যায়ন করতে হবে তার ওভারঅল স্বাস্থ্যের অবস্থা দেখে। শুধু স্থানীয় কিছু লক্ষণ দূরীভূত হইল, হ্যাঁ? এগুলো দেখে আপনার মূল্যায়ন হবে না সেটা। If one predicts the immune response of a patient beforehand and forms a certain opinion regarding the result of the treatment, either positive or negative, the expectation may be proven wrong. এখন যদি কেউ ধরেন ওষুধ সিলেকশন করেই, হ্যাঁ, মানে আগেই যদি রোগীর সম্পর্কে রোগীর এই যে ওষুধ প্রয়োগের পরে তার মধ্যে যে রেজাল্টটা দেখা দেবে সেটা পজিটিভ রেজাল্টই হোক বা খারাপ রেজাল্টই হোক, এরকম যদি আগেই একটা নিশ্চিত অপিনিয়ন সে প্রদান করে তাহলে মনে করবেন যে সেই জিনিসটা ভুল প্রমাণিত হতে পারে। কারণ আপনি এখন পর্যন্ত জানেন না আপনার ওষুধটা দেওয়ার পরে রোগী অ্যাকচুয়ালি কোন ধরনের প্রতিক্রিয়াটা দেখাবে। সেই জন্য আগে ভাগে বলে দেওয়া সম্ভব না। হ্যাঁ, রোগীর জন্য এই যে এই ওষুধটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এটাই কারেক্ট ওষুধ সিলেকশন হলো। এই জন্য কেস টেকিং করেই আপনি বলে দিলেন যে এই রোগীর জন্য আমি অমুক ওষুধ সিলেকশন করলাম, এইভাবে করলাম। আপনার ওষুধ সঠিক হলো না ব্যাঠিক হলো জাস্ট ওষুধ সিলেকশন করাটাই উপরেই আপনার নির্ভর করে না। আপনি তখনই বলতে পারবেন যে আমার রোগীর জন্য এই যে কোস্টিকাম সিলেকশন করেছি সেই ওষুধটা সঠিক, সেটা তখনই আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যখন রোগীর প্রতিক্রিয়া ওষুধ খাওয়ার পরে রোগীর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দেবে সেটা দেখে। আর সেটা আপনি বুঝতে পারবেন রোগীর যে ওভারঅল হেলথ আছে, এই সার্বিক যে স্বাস্থ্য অবস্থা সেটার অবস্থা বুঝে আপনি সেটা মূল্যায়ন করতে পারবেন। শুধুমাত্র তার লক্ষণ দেখে যে এই লক্ষণ আছে রোগীর মধ্যে, এই লক্ষণ দেখে আমি এই ওষুধটা সিলেক্ট করলাম, আমার ওষুধটা সঠিক সিলেকশন হইলো, এইভাবে বলাটা মানে আপনি নিশ্চিতভাবে কখনোই বলতে পারবেন না। কারণ রোগী সেটার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা আপনি জানেন না। যতই আপনি ভালো এক্সপেক্ট করে থাকেন দেখা যায় সে আপনার এক্সপেকটেশনটা ভুল প্রমাণিত হতে পারে। তাহলে একটা ওষুধ রোগীর মধ্যে কিভাবে কাজ করবে, সঠিকভাবে কাজ করবে কিনা সেইটা পেশেন্টের রিয়াকশন না দেখা পর্যন্ত সেই ওষুধ সম্পর্কে আগেই আপনি বলতে পারবেন না এই ওষুধটা রোগীর জন্য একদম এক্সাক্ট কারেক্ট মেডিসিন। Better prognosis can be achieved when the three following parameters are carefully assessed. তো একটা রোগীর এই যে ওষুধ দেওয়ার পরে যে প্রতিক্রিয়া হবে এবং সেই প্রতিক্রিয়াটা কেমন, রোগী একটা আরোগ্যের পথে আছে নাকি রোগী অনারোগ্য, এই যে রোগীর ভবিষ্যৎ ভাবি ফল এটা আপনি ভালোভাবে যদি জানতে চান, ভালোভাবে যদি এটা বুঝতে চান, অর্জন করতে চান তাহলে আপনার নিচের ৩টা বিষয় খুব যত্নের সাথে আপনাকে কি বলে এগুলা যাচাই বাছাই করতে হবে। কি সেটা?
এক নম্বর হলো অ্যাকুরেট স্টাডি অফ দ্য ক্লিনিক্যাল পিকচার। রোগীর যে ক্লিনিক্যাল পিকচার আছে সেই ক্লিনিক্যাল পিকচারটা খুব যথাযথভাবে আপনার স্টাডি করতে হবে যে সেটার কি ধরনের পরিবর্তন হয়েছে। ১ ২ নাম্বার কনসিডারেশন অফ দ্য ল্যাবরেটরি টেস্ট রেজাল্ট। রোগীর তার যে ল্যাব টেস্ট আছে, ল্যাবরেটরি টেস্টের রেজাল্ট সেটাও আপনাকে বিবেচনায় নিতে হবে। ৩ নাম্বার দ্য পেশেন্টস ইনিশিয়াল রিয়াকশন টু দ্য প্রেসক্রাইব রেমেডি when the correct remedy has been administered. আপনি যে ওষুধটা দিয়েছেন শুরুতে সেই ওষুধের প্রতি পেশেন্টের কি প্রতিক্রিয়া ছিল। আপনার ওষুধটা যদি কারেক্ট মেডিসিন হয়, যখন আপনি কারেক্ট মেডিসিন রোগীর মধ্যে দিলেন, সেই কারেক্ট মেডিসিন রোগীর মধ্যে কি ধরনের প্রারম্ভিক প্রতিক্রিয়া দেখালো, এই ৩টা বিষয়। ১ নম্বর হচ্ছে তার ক্লিনিক্যাল পিকচার খুব যথাযথভাবে স্টাডি করা। ২ হইলো রোগীর ল্যাব টেস্টের রেজাল্টগুলাও বিবেচনায় আনা। ৩ নাম্বার হলো রোগী আপনি যে সঠিক ওষুধটা রোগীর মধ্যে প্রয়োগ করেছেন, সেই ওষুধ খাওয়ার পরে রোগীর প্রারম্ভিক যে প্রতিক্রিয়া হয়েছে, সেই প্রতিক্রিয়াটা যাচাই করা, মূল্যায়ন করা, অ্যাসেস্ট করা। তাহলে এই ৩টা জিনিস যথাযথভাবে আপনাকে হিসাব নিকেশ করতে হবে, যাচাই করতে হবে। এই ৩টা যাচাই বাছাই করার পরেই আপনি তার প্রগনোসিসটা কেমন হবে সেই বিষয়টা তখন আপনি অর্জন করতে পারবেন। It is possible to fully assess the patient's state of health only after considering and evaluating these 3 parameters. উপরের ৩টা যে প্যারামিটার কথা উল্লেখ করলো, এই ৩টা বিষয় বিবেচনায় নিয়ে এসে সেগুলোকে যথাযথ মূল্যায়ন করেই আপনি পেশেন্টের যে স্বাস্থ্য অবস্থা সেগুলাকে আপনি নির্ণয় করতে পারেন। স্বাস্থ্য অবস্থা কতদূর কেমন সম্পূর্ণ হিসেব নিকেশ স্বাস্থ্যের অবস্থা আপনি তখন নির্ধারণ করতে পারবেন। ১ মিনিট। তাহলে একটা রোগীর ওভারঅল স্বাস্থ্যের অবস্থা কোন দিকে যাচ্ছে সেটা আপনি বুঝতে চাইলে আপনাকে অবশ্যই ওই ৩টা বিষয় আপনার মূল্যায়ন করতে জানতে হবে, পরিমাপ করা শিখতে হবে। একটা হলো রোগীর ক্লিনিক্যাল পিকচার যথাযথভাবে স্টাডি করে রোগীর অবস্থা অনুধাবন করা, তারপর তার ল্যাব টেস্টগুলার রেজাল্টগুলোও দেখা, তারপরে আপনার সঠিক ওষুধ প্রয়োগের পরে রোগীর মধ্যে প্রারম্ভিক যে প্রতিক্রিয়া দেখা যায় সেই বিষয়টা। এই ৩টা মূল্যায়ন করে বিবেচনায় নিয়ে এসে যথাযথ মূল্যায়ন করে তারপরে আপনি বুঝতে পারবেন যে পরিমাপ করতে পারবেন রোগীর স্বাস্থ্যের অবস্থা কোন দিকে যাচ্ছে, ওভারঅল স্বাস্থ্যের অবস্থাটা কি। Most information regarding a patient's level of health will be drawn from the observation of the initial reaction to the suitable remedy. উপযুক্ত যে ওষুধ রোগীর জন্য, সেই উপযুক্ত ওষুধ দেওয়ার পরে তার মধ্যে যে শুরুতে যে প্রতিক্রিয়াটা দেখা দিল সেটা অবজার্ভ করে, সেটা পর্যবেক্ষণ করে এই আপনি কি পাবেন, তার লেভেল অফ হেলথের বেশিরভাগ তথ্যগুলো আপনি বের করে আনতে পারবেন। হ্যাঁ, বেশিরভাগ তথ্য সম্পর্কে জানতে পারবেন ওই রোগীর ওষুধ দেওয়ার পরে, সঠিক ওষুধ পড়ার পরে তার মধ্যে যে প্রতিক্রিয়াটা দেখা দেয় সেই প্রতিক্রিয়াটা দেখে। It is through this reaction that the organism reveals the underlying pathology and its level of health to the homeopath. এই রিয়াকশনের মাধ্যমেই এই যে সঠিক ওষুধ খাওয়ার পরে রোগীর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিল সেটা জানার মাধ্যমেই আপনি রোগীর ভিতরকার যে প্যাথোলজি
তার লেভেল অফ হেলথ কেমন সেই জিনিসটা আপনি তখন বুঝতে পারবেন। একজন হোমিওপ্যাথের নিকট তখন এটা রিভিল হয়, সেটা তখন সে বুঝতে পারে যে রোগীর আন্ডারলাইং প্যাথোলজিটা কি এবং তার স্বাস্থ্য লেভেল কত দূর। The action of a remedy can be evaluated by the effect it has on the organism as a whole, especially on the energy level, the mental emotional state, and the main symptoms of the patient. তো ওষুধের যে অ্যাকশন ক্রিয়া সেটা মূল্যায়ন করবেন কিভাবে, এটা শরীরের মধ্যে তার জীবদেহের মধ্যে কিভাবে ইফেক্ট ফেলেছে সার্বিকভাবে, শুধু লোকালি না, হ্যাঁ, সার্বিকভাবে সেটা মূল্যায়ন করতে হবে পেশেন্টের। সেটা কি, তার এনার্জি লেভেলটা কেমন, হ্যাঁ, তার মানে ধরেন তার ভাইটাল ফোর্সের অবস্থা কেমন, ভাইটালিটিটা কেমন, আগে সে দুর্বল ছিল এখন সবল হয়েছে কিনা, তার মানসিক এবং আবেগের অবস্থাটা কেমন, এই দিকে তার উন্নতি হয়েছে কিনা, তার যে মেইন কমপ্লেন্ট ছিল, মেইন সমস্যা ছিল সেটার অবস্থাটা কেমন, এইগুলা বিচার করেই আপনি তার যে ওষুধের যে প্রতিক্রিয়া রোগীর প্রতি সেটার মূল্যায়ন করতে পারবেন। দ্য রেমেডি অ্যাকশন ক্যান ইনক্রিজ, ডিক্রিজ, চেঞ্জ অর শিফট দ্য এক্সিস্টিং সিমটম। ওষুধের প্রতিক্রিয়া আপনাকে কি হইতে পারে, তার যে লক্ষণগুলো আছে, তার শরীরের মধ্যে যে লক্ষণগুলো ছিল সেগুলোর হয়তো বৃদ্ধি করবে অথবা কমাবে, অথবা তার ধরন চেঞ্জ হবে, অথবা লক্ষণগুলো শিফট করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। ফর এক্সাম্পল, older symptoms may disappear or new ones may develop। মানে আপনার একটা ওষুধ খাওয়ার পরে রোগীর মধ্যে পরিবর্তন হবে তার সিমটম গুলার, সঠিক ওষুধ হয় বা একটা ওষুধের ক্রিয়া যখন হবে সেটা হয়তো তার লক্ষণের বৃদ্ধি করবে অথবা কমাবে, অথবা তার ধরন চেঞ্জ করবে, অথবা লক্ষণ জায়গা পরিবর্তন করে শিফট করবে, এক স্থান থেকে অন্য স্থানে যাবে সিমটম গুলা। তো একটা উদাহরণ যে কি হইতে পারে, উদাহরণস্বরূপ ওল্ডার সিমটমস মে ডিসঅ্যাপিয়ার অর নিউ ওয়ান মে ডেভেলপ। হয়তো আপনি রোগীর জন্য যে ওষুধটা দিয়েছেন, রোগী দীর্ঘদিন ধরে যে সিমটমগুলো ভুগতেছিল সেগুলো হয়তো চলে গেলেও আবার নতুন করে তার মধ্যে কিছু সিমটম দেখা দিতে পারে। A well-trained homeopath can tell by the nature of the reaction of the remedy whether a case is progressing toward cure। একজন ভালোভাবে ট্রেনিং নেওয়া, হ্যাঁ, হোমিওপ্যাথ, যিনি হোমিওপ্যাথ হিসেবে ভালোভাবে নিজেকে ট্রেন্ড আপ করেছেন, নিজেকে দক্ষ করেছেন, তিনি বলতে পারবেন যে এই এই যে ওষুধের যে প্রতিক্রিয়াটা হলো তার নেচারটা কেমন, সেটা কি আরোগ্যের পথে যাচ্ছে কিনা, তিনি তিনি একজন ওয়েল ট্রেন্ড হোমিওপ্যাথি সেই বিষয়টা বুঝতে পারেন। A patient lacks the necessary knowledge to be objective regarding his or her own progress। তো অনেক সময় রোগীর এই যে আরোগ্যের পথে যাওয়ার, রোগী আরোগ্য সঠিক আরোগ্যের দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে এই বিষয়ে রোগীদের সবসময় অনেক সময় জ্ঞান কম থাকে। তার কথার উপরেও আপনার রোগীর প্রোগ্রেসটা এগুলো নির্ভর করে না। অনেক সময় রোগীরা কি চায়, তো সে ধরেন আপনার একটা সিমটম নিয়ে গেল চর্মরোগ নিয়ে, আপনি ওষুধ দিলেন, সঠিক ওষুধ পড়লে হয়তো তার চর্মরোগটা বেড়ে যেতে পারে, কিন্তু রুগী আইসে আপনার বলবে যে আপনার ওষুধ আমার কোনোই কাজ করে নাই, আমার আরো সমস্যাটা বেড়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে এমনও হইতে পারে রুগীর চর্মরোগ ভালো হয়ে গেছে কিন্তু রোগীর হয়তো অন্য একটা সমস্যা দেখা দেবে, সে এসে আপনাকে বলতে পারবে যে আপনি যে আমার চর্মরোগের ওষুধ জন্য ওষুধটা দিচ্ছেন সেটা খুবই ভালো কাজ করছে, আমার চর্মরোগ চলে গেছে, কিন্তু আমার অন্য আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, আমার কয়েকদিন ধরে কিছু হজম হচ্ছে না। কিন্তু রোগী এটা বুঝে না তার চর্মরোগ যে চাপা পড়ার কারণে তার হজমের সমস্যা দেখা দিচ্ছে এখন। সেই জন্য রোগীর সবসময় এই 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 আরোগ্যের বিষয়ে নলেজ গুলা এগুলো তাদের অভাব থাকে, আর তাদের এই বর্ণনাগুলো আপনাকে রোগীর কথাগুলো বর্ণনাগুলো আপনাকে ভালোভাবে মূল্যায়ন করতেও শিখতে হবে। Often a patient may report that he feels better। অনেক সময় পেশেন্ট রিপোর্ট করে যে
সে ভালো আছে, বিকজ ওয়ান অর টু অফ হিজ সিমটমস হ্যাভ অ্যাবেটেড। হয়তো তার একটা বা দুইটা লক্ষণ যেগুলো তার জন্য কষ্টদায়ক ছিল হয়তো সেগুলো হয়তো চলে গেছে। বাট দ্য হোমিওপ্যাথ নোজ, কিন্তু হোমিওপ্যাথ জানে দ্যাট এ সিমিলার রেমেডি হ্যাজ বিন গিভেন। একটা কাছাকাছি সদৃশ্য রোগী হয়তো ওষুধ হয়তো আপনি দিয়েছেন, নট দ্য সিমিলে, সেটা রোগীর জন্য সার্বিকভাবে সাদৃশ্যপূর্ণ হয় নাই। হয়তো কিছু বাহ্যিকভাবে ওষুধের সাথে রোগীর লক্ষণের মিল হয়েছিল, যার কারণে ওই সিমিলার অ্যাকশনের কারণে হয়তো রোগীর একটা দুইটা সিমটম দূরীভূত হয়েছে, কিন্তু সার্বিকভাবে ওষুধটা তার জন্য সিমিলিমাম না হওয়ার কারণে তার হয়তো সার্বিকভাবে উন্নতি হয় না, যার শুধু একটা দুইটা সিমটম চলে গেছে। তো এই বিষয়টা কোনটা সার্বিকভাবে উন্নতি হয়েছে, কোনটা একদম সিমিলিমাম হয়েছে রোগীর জন্য ওষুধটা, এটা শুধুমাত্র যারা হোমিওপ্যাথিতে দক্ষ হোমিওপ্যাথ, ওয়েল ট্রেন্ড, শিক্ষিত হোমিওপ্যাথ, তারাই শুধু এই জিনিসগুলো বুঝতে পারবেন। দ্য ইভ্যালুয়েশন অফ রেমেডি রিয়াকশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস দ্যাট মেক্স হোমিওপ্যাথি এ সায়েন্স। এই যে মূল্যায়ন করতে শেখাটা, রেমেডির যে রিয়াকশনটা, হ্যাঁ, এটাই হলো একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যেটা আপনার হোমিওপ্যাথিকে একটা সায়েন্স হিসাবে আপনি সায়েন্স বানাইতে পারেন। অন্যথায় হোমিওপ্যাথি যে একটা বিজ্ঞান, এই জিনিসটাই আপনি অন্যের কাছ থেকে উপস্থাপন করতে পারবেন না। ওষুধটা কিভাবে কাজ করে, তার প্রতিক্রিয়া কিভাবে হয়, কিভাবে রোগী আরোগ্যের পথে যায়, সেগুলোর মূল্যায়ন করতে অবশ্যই আপনার যথাযথভাবে জানা থাকতে হবে। This evaluation is based on solid, well-described and proficient principles that form the basis of every scientific discipline. এই মূল্যায়নটাই হলো একটা সলিড, সঠিকভাবে বর্ণিত প্রফিসিয়েন্ট প্রিন্সিপল, যেগুলো প্রত্যেকটা এই যে সায়েন্টিফিক যে আমরা হিসেব নিকেশ করি, নিয়ম নীতি, তার ভিত্তি। Dr. J.T. Kent was the first homeopath to categorize patients' reaction to remedies. আমরা জানি যে একটা ওষুধ দেওয়ার পরে তার যে প্রতিক্রিয়া হয় সেগুলোর সম্পর্কে অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী রোগীর প্রগনোসিস নির্ধারণ করা, এই বিষয়ে সুন্দরভাবে ক্যাটাগরাইজ প্রথম করেছেন ডাক্তার জেটি ক্যান্ট। তার আমরা জানি কেন্টের 12 অবজারভেশন আছে। একটা ওষুধ দেওয়ার পরে সেই ওষুধের প্রতিক্রিয়াটা কেমন হয় সেটা নিয়ে ক্যান্টের 12 ধরনের অবজারভেশন আছে। সেগুলা প্রথম এইভাবে ক্যাটাগরাইজ করছেন ডাক্তার জেটি ক্যান্ট। এর আগে হয়তো বিভিন্ন ডাক্তার বলেছেন, কিন্তু এইভাবে সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে কেউ বলেননি। However, practitioners need to know the patient's health level to truly analyze whether a remedy acts suitably. যাই হোক, প্র্যাকটিশনারদের, তারা হোমিওপ্যাথ, তাদের পেশেন্টের যে লেভেল, হেলথ লেভেল, সেটা জানা দরকার। কারণ হেলথ লেভেল কেমন, তার কোন লেভেলে আছে, সেটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি সত্যিকারভাবে একটা ওষুধ দেওয়ার পরে তার যে প্রতিক্রিয়া যেটা দেখা দেয়, সেটা যথাযথভাবে আপনি অ্যানালাইজ করতে পারবেন। সেই ওষুধটা রোগীর জন্য যথাযথ হয়েছে কিনা, আর সেটাও তখন বুঝতে পারবেন। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি, চ্যাপ্টার 10-এও দেখেছি যে ওষুধের ক্রিয়া কেমন হয়। যদি সেখানে অবশ্য আরেকটা জিনিস দিয়ে বোঝার কথা বলছে যে যদি কোনো অ্যাকিউট ডিজিজ দেখা দেয় তার ধরনটা কেমন হবে। তো এক এক রোগীর মধ্যে আমরা জানি এক এক ধরনের প্রতিক্রিয়া হয়। যারা স্বাস্থ্যের লেভেল, যাদের 1-2-তে আছে তাদের একভাবে ওষুধের প্রতিক্রিয়া হয়। যাদের লেভেল ধরেন গ্রুপ বি তে আছে তাদের একভাবে প্রতিক্রিয়া হয়।
লেভেল সি যাদের, সেখানে প্রতিক্রিয়া অন্যভাবে হয়। আবার লেভেল ডি যাদের, যাদের স্বাস্থ্যের অবস্থা একদম নিচের দিকে, তাদের প্রতিক্রিয়াটাও ভিন্নভাবে হয়। তো যাই হোক, এগুলা এই স্বাস্থ্যের লেভেল যদি আপনি আগে নির্ধারণ করতে পারেন, তাহলে আপনাকে এই প্রতিক্রিয়াগুলো সত্যিকারভাবে অ্যানালাইজ করতে পারবেন তখন। তো যাই হোক, ইন দ্য হায়ার লেভেল অফ হেলথ, আমরা উপরের দিকের লেভেল যেগুলো আছে, লেভেল 1 থেকে লেভেল 3, লেভেল 1 থেকে লেভেল 3 এরা আছে গ্রুপ এ তে। আমরা জানি এদের ইমিউন সিস্টেম শক্তিশালী থাকে, তথা ভাইটাল ফোর্স শক্তিশালী থাকে। আর এদের সিমটমগুলা সুস্পষ্ট থাকে মোটামুটি। এদের প্যাথোলজিক্যাল লেয়ারগুলা খুব উপরের দিকে থাকে না, সুপারফিশিয়াল থেকে খুব ডিপার লেয়ারে থাকে না। এরা সহজে খুব ঘন ঘন একো ডিজিজে আক্রান্ত হয় না। এদের স্বাস্থ্যের অবস্থা ভালো। লেভেল 1-এ যারা আছে তারা মোটামুটি সবসময় একদম ক্লিয়ার কাট ওষুধের চিত্র নিয়ে আসে। সেখানে একটা ওষুধ দিলেই দেখা যায় প্রায় রোগী ভালো হয়ে যায়। লেভেল 2-3-তে হয়তো একের অধিক ওষুধ লাগতে পারে, তবে তাদের সিমটমগুলো ভালো থাকে। এইখানে একো ডিজিজ যেগুলো দেখা দেয়, সেগুলো যদি চিকিৎসা নাও করা হয়, অনেক সময় রোগী এমনিতেও সুস্থ হয়ে যায়, কারণ তাদের ইমিউনিটি ভালো থাকে, ভাইটাল ফোর্স খুব শক্তিশালী থাকে। তো ইন দ্য হায়ার লেভেল অফ হেলথ, উই ইনকাউন্টার স্ট্রেট ফরওয়ার্ড ইজি টু ট্রিট প্রবলেম। সেখানে আমরা মোকাবেলা করি যে সমস্ত রোগের, তো সেখানে এই তার লক্ষণগুলো স্ট্রেট ফরওয়ার্ড থাকে, সোজা সাপটা থাকে, একদম সহজে এই তাদের সমস্যাগুলা আপনি চিকিৎসা করতে পারবেন, ট্রিট করতে পারবেন। Thus the reaction of remedies are simpler to evaluate. সেক্ষেত্রে এই যে যাদের লেভেল 1 থেকে লেভেল 3-র ভিতরে থাকে, সেইখানে একটা ওষুধ দেওয়ার পরে তার প্রতিক্রিয়াটা আপনি খুব সাধারণভাবে, খুব সিম্পলভাবে, সহজভাবে সেগুলোর মূল্যায়ন করতে পারবেন। রেমিডিস আফটার ব্রিং অ্যাবাউট remedies often bring about a short initial aggravation followed by a full and clear amelioration. এক্ষেত্রে হয়তো আপনি যে ওষুধটা রোগীর জন্য সিলেকশন করলেন, সেই ওষুধটা রোগীর মধ্যে প্রয়োগের পর হয়তো শুরুর দিকে একটা স্বল্পকালীন একটা অ্যাগ্রাভেশন হইতে পারে, রোগের বৃদ্ধি হইতে পারে। এরপরেই রোগীর অ্যামিলিয়েশন হবে, এবং সেই অ্যামিলিয়েশনটা হবে একদম ফুল অ্যামিলিয়েশন, তার মানে সমূলে তার সব রোগ থেকে, যন্ত্রণা থেকে সে মুক্তি পায়, একদম ক্লিয়ার, ফুল অ্যান্ড ক্লিয়ার। ইভেন ইফ দেয়ার ইজ এ ডিপ প্যাথোলজি, এমনকি যদি তাদের মধ্যে কিছুটা ডিপ প্যাথোলজি থাকে তাদের এই লেভেলে, সেইখানেও কিউর ফিজিবল, সম্ভব এবং সুইফট। এবং সেখানেও আপনি যদি, আমরা জানি এদের প্যাথোলজিগুলা একটু সুপারফিশিয়ালেই থাকে, কিন্তু তারপরে যদি দেখেন যে কোনো কারণে যদি তাদের প্যাথোলজি একটু ডিপও হয়, সেখানেও আরোগ্য সম্ভব, এবং সেটা সুইফট হবে, দ্রুত গতিতে সম্পন্ন হবে। When placed under extraordinary stress, an organism in this uppermost level may collapse. যদি দেখেন, এদের তো আমরা জানি এদের স্বাস্থ্যের অবস্থা ভালো, ইমিউনিটি ভালো, মানে ভাইটাল ফোর্সও ভালো, তো তাদের মধ্যে জটিল তেমন কোনো রোগ থাকে না। কিন্তু তারা যদি কোনো সময় অত্যাধিক পরিমাণ এক্সট্রা অর্ডিনারি কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, চাপের মধ্যে দিয়ে যায়, সেটা শারীরিক হোক, মানসিক হোক, তাহলে এই যে উপরের লেভেলের যে মানুষগুলা, তারাও কিন্তু দেখা যায় কোলাপস হয়ে যেতে পারে। হ্যাঁ, তো তাদের মধ্যে এই অত্যাধিক স্ট্রেসের কারণে তাদের অবস্থা তখন কোনো কোলাপস হয়ে যেতে পারে। তো মানে একদম অবসন্ন হয়ে পড়তে পারে রোগী, হ্যাঁ, একদম মানে পতন হইতে পারে, তাদের বিছানায় পড়ে যেতে পারে, তো একদম ভেঙে পড়তে পারে। তো এই যে কোলাপস অবস্থা যদি আসে,
when placed under extraordinary stress, an organism in this uppermost level may collapse and develop a deep pathology. তো এই যে এদের তো আমরা জানি এদের সুপারফিশিয়াল প্যাথোলজি থাকে, তো কিন্তু ওই যে কোনো কারণে অতিমাত্রায় কোনো প্রেশার চাপের কারণে, স্ট্রেসের কারণে, সেটা মানসিক স্ট্রেস বা শারীরিক স্ট্রেস যেভাবেই আসুক, তাদের অবস্থার পতন হইতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ডিপ প্যাথোলজি স্বল্পকালীন সময়ের মধ্যে তাদের মধ্যে কোনো ডিপ প্যাথোলজি বিকাশ লাভ করতে পারে। দিস ব্রেকডাউন কুড বিগিন উইথ এ সিভিয়ার স্কিন ইরাপশন। এই যে হঠাৎ করে তাদের যে পতন হলো, হ্যাঁ, এই পতনটা হয়তো শুরুতে তার মধ্যে একটা সিভিয়ার স্কিন ইরাপশন থেকে হইতে পারে, যেমন কারো কারো সোরিয়াসিস হইলো, এটা হইতে পারে এই প্রেশারের কারণে স্কিন ডিজিজ দেখা দিল, অথবা তার মধ্যে কোনো ইপিলেকটিক সিজার দেখা দিতে পারে, খিঁচুনি দেখা দিতে পারে মৃগীর মতো, অথবা কুরিয়া দেখা দিতে পারে, তাণ্ডব দেখা দিতে পারে। কুরিয়া মানে শরীরে বিভিন্ন অংশ কম্পন হয়, হ্যাঁ, কোনো অঙ্গের কম্পন হয়। তারপরে সে তাদের মধ্যে ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে। If the organism does indeed belong to this high level, এমন এই যে উঁচু লেভেল যারা আছে, হ্যাঁ, উপরের দিকে যে হেলথ লেভেল আছে, তাদের মধ্যে যদি কোনো সিভিয়ার এক্সট্রা অর্ডিনারি কোনো স্ট্রেসের কারণে তাদের শরীরের অবস্থার যদি পতন হয়, তাদের মধ্যে কোনো যদি স্কিন ডিজিজ যেরকম সোরিয়াসিস এরকম রোগ দেখা দেয়, অথবা মৃগীর মতো খিঁচুনি দেখা দেয়, অথবা তাণ্ডব রোগ যেটা বলে কোরিয়া নর্তন রোগ সেটা দেখা দেয়, অথবা এমনকি ক্যান্সারের মতো রোগও যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে এই যদি তাদের হেলথ লেভেল উপরের দিকেও হয়, তাহলে তাদের প্রগনোসিসটা ভালো হয়, সেক্ষেত্রে তাদেরকে উন্নতি করা যায়। If the organism does indeed belong to these high levels, the choice of the appropriate remedy will be easy. তাদের এরকম ক্যান্সার বা সোরিয়াসিস বা ইপিলেপ্টিক সিজার যাই হোক, এত ডিপার প্যাথোলজি ফর্ম করুক, তাদের সিমটমগুলো তখন পর্যন্ত একদম ক্লিয়ার কাট থাকে, পরিষ্কার থাকে, এবং সেখানে আপনি খুব সহজে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন খুঁজে পাবেন, বাছাই করতে পারবেন। আর দ্য রিয়াকশন উইল বি স্ট্রং, সেক্ষেত্রে ওষুধটা প্রয়োগ করলেও তার প্রতি দেহটা স্ট্রংলি রিয়াকশন করে, জোরালোভাবে তার প্রতিক্রিয়া সে করে, এবং সেক্ষেত্রে রিকভারি উইল নট পোজ এ প্রবলেম, রিকভারি তাদের জন্য কোনো প্রবলেম হয় না। যদি এই যে হায়ার লেভেলে যারা আছে, উপরের দিকের লেভেলে অত্যাধিক মাত্র স্ট্রেসের কারণে তাদের মধ্যেও পতন অবস্থা আসতে পারে, তাদের মধ্যেও ডিপ প্যাথোলজি ডেভেলপ করতে পারে স্বল্পকালীন সময়ের মধ্যে। এর কারণে হয়তো তাদের মধ্যে কোনো সোরিয়াসিস দেখা দিবে, অথবা খিঁচুনি দেখা দিল, অথবা কোরিয়া বা ক্যান্সার হইলো, যেটাই হোক, যেহেতু তাদের হেলথ লেভেল ভালো, সেক্ষেত্রে তাদের যে লক্ষণগুলো সেগুলা ক্লিয়ার কাট থাকবে, আপনি তাদের জন্য খুব সহজেই তাদের জন্য সঠিক ওষুধ বাছাই করতে পারবেন। এবং সঠিক ওষুধ দিলে আমরা জানি যে অনেক সময় ভাইটাল এত দুর্বল থাকে যে সঠিক ওষুধ দেওয়ার পরে তার মধ্যে আরোগ্যকারী প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু যেহেতু এদের হেলথ লেভেল ভালো, সেই কারণে এই যে প্রতিক্রিয়াটা সেটা খুব জোরালো ভাবে হয়, ভাইটাল ফোর্স তার প্রতি একটা জোরালো প্রতিক্রিয়া দেখায়, এবং সেক্ষেত্রে রিকভারি হওয়াটা কোনো প্রবলেম হয় না, রিকভারি হয়ে যায়, রোগী আরোগ্য প্রাপ্ত হয়। Many practitioners who have experience with similar case believe that homeopathy can cure everything. এখন কিছু ডাক্তার, সে হয়তো কোনো একটা ক্যান্সারের পেশেন্ট পেয়েছিল, কিন্তু সেটা হয়তো কোনো সিভিয়ার স্ট্রেসের কারণে হঠাৎ করে তাদের মধ্যে ওই ধরনের সমস্যা ডেভেলপ করছিল, কিন্তু ওভারঅল তার হেলথ লেভেল ভালো থাকার কারণে হয়তো
তার সিমটম গুলো পরিষ্কার ছিল, যার কারণে সে সহজে সঠিক ওষুধ দিতে পারছে। আর যেহেতু তাদের ভাইটাল ফোর্স স্ট্রং ছিল, সেই জন্য ওষুধটা খুব ভালোভাবে তাকে তার উপর প্রভাব বিস্তার করতে পেরেছে, এবং রোগীও খুব সহজে আরোগ্য লাভ করেছে। এখন এইরকম একটা ক্যান্সার রোগী ভালো করে ফেলে, অথবা মৃগী রোগী ভালো করে ফেলে, অথবা একটা সোরিয়াসিস ভালো করে ফেলে, অনেক হোমিওপ্যাথি মনে করতে পারেন যে হোমিওপ্যাথি দিয়ে মনে হয় সবকিছু আরোগ্য করা যাবে, ক্যান কিউর এভরিথিং, সবকিছু আরোগ্য করা যাবে, কারণ আমার কাছে ক্যান্সার ভালো হয়ে গেছে, আমার কাছে সোরিয়াসিসের মতো রোগ ভালো হয়ে গেছে। কিন্তু সেই ডাক্তার আসলে ওই রুগীর লেভেল অফ হেলথ সম্পর্কে তার হয়তো নলেজ নাই। কারণ ওই রুগীটা সে ভালো করতে পেরেছিল, তার হেলথ লেভেল, স্বাস্থ্য লেভেল উপরের দিকে ছিল, যার কারণেই তাদের এরকম একটা ডিপ প্যাথোলজিও ভালো হওয়ার কোনো সমস্যা হয়নি, সেই রোগী আরোগ্য লাভ করেছে। কিন্তু এই এই এইটা দেখেই কেউ যেন মনে না করে যে হোমিওপ্যাথি ক্যান কিউর এভরিথিং, হোমিওপ্যাথি সব রোগী ভালো করে ফেলতে পারে, হুইচ ইজ নট অলওয়েজ দ্য কেস, সেটা সবসময় এরকম হয় না। স্পেশালি ইন লোয়ার লেভেল অফ, বিশেষ করে যাদের স্বাস্থ্যের লেভেল অনেক নিচে, হ্যাঁ, যারা গ্রুপ ডিতে আছে, লেভেল 10, লেভেল 11, লেভেল 12-এ যারা যারা আছে, তাদের মধ্যে যদি আপনি এই ধরনের ডিপার প্যাথোলজি দেখেন, ক্যান্সার, এপিলেপটিক সিজার, সেগুলা কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তো সেটা হয়তো একটা লেভেল পর্যন্ত আপনি উন্নতি করতে পারবেন, কিন্তু সেখানে আপনি রিকভারি করতে পারবেন না। In cases with deep pathology such as level 8 to level 12, লেভেল 8 থেকে লেভেল 8 হলো গ্রুপ সি এর, গ্রুপ সি হলো লেভেল 7, 8 এবং 9। তো লেভেল 7টার অবস্থা মোটামুটি ভালো থাকে, আর লেভেল 8-এ এসে আমরা জানি এদের মধ্যে তাদের যে ভাইটালিটি, ইমিউন সিস্টেম বা ভাইটাল ফোর্স বলি, সেটা এত দুর্বল থাকে যে তাদের মধ্যে আর্গকারী একটু ডিজিজ দেখা দিলা, তার যে ইনফ্লামেটরি রিয়াকশন যেটা দেখে, আর্গকারী যে প্রতিক্রিয়াটা যেটা দেখায়, সেটা সেটা দেখানোর মতো জোর তার মধ্যে থাকে না, তার কারণে তাদের মধ্যে আমরা জ্বর, এগুলা একুট ডিজিজ, এগুলা আমরা দেখতে পাই না, কারণ একুট ডিজিজ তৈরি করার মতো যথেষ্ট শক্তি, ভাইটাল ফোর্সের যথেষ্ট শক্তি তাদের মধ্যে থাকে না। তো এই লেভেল 8 থেকে লেভেল 8, 10, 8, 9 এটা গ্রুপ সি এর মধ্যে পড়ে, আর লেভেল 10, 11, 12 এটা হচ্ছে গ্রুপ ডি এর মধ্যে আছে। তো এদের যে প্যাথোলজি সেগুলো থাকে অনেক ডিপ লেভেলে। হ্যাঁ, দিস টাইপ অফ রেমেডি রিয়াকশন ডাজ নট ওকার, সেখানে তাদের যে ভাইটাল ফোর্স ওষুধের প্রতি ওই জোরালো রিয়াকশন ঘটাইতে পারে না। when the immune response is weak, যেখানে এই যে ইমিউন রেসপন্স খুব দুর্বল থাকে, দ্য প্যাথোলজি ইজ ডিপ, প্যাথোলজি অনেক গভীরে থাকে, দ্য রুলস আর ডিফারেন্ট, সেখানে নিয়মটা পাল্টে যায়, সেখানে আর ওইভাবে ওই ক্যান্সারের মতো রোগ বা সোরিয়াসিসের মতো একটা কঠিন চর্মরোগ সেগুলা আপনার ভালো হবে না। তো যে যদি ভালো হেলথ লেভেল থাকে, সেখানে ইমিউন রেসপন্সটা খুব জোরালো ভাবে হয়, সেখানে রোগীটা ভালো হয়ে যায়। আর যখন হেলথ লেভেল অনেক নিচের দিকে থাকবে, ওই লেভেলে যারা ক্যান্সার বা সোরিয়াসিস এগুলোতে যদি আক্রান্ত হয়, তাদের দেখবেন যে তার রোগীর যে সিমটম গুলোই পরিষ্কার না, আপনি কোনো সুনির্দিষ্ট কোনো ওষুধেরই আসতে পারবেন না, যার কারণে সেগুলো আপনি ভালো করতে পারেন, কারণ তাদের এই ক্লিয়ার কাট সিমটম প্রকাশ করার মতো এই শারীরিক শক্তি, তার ইমিউন সিস্টেমের শক্তি, তার ভাইটাল ফোর্সের সেই শক্তিটাও থাকে না, এবং ভাষা লক্ষণ প্রকাশ করে যেগুলো দিয়ে সঠিক ওষুধে আসা সম্ভব হয় না। আবার কোনো ওষুধ দিলেও তার প্রতি ভাইটাল ফোর্সের প্রতিক্রিয়াও অত জোরালো হয় না, যার কারণে এই ধরনের এই নিচের লেভেলের রোগীদেরকে আপনি ভালো করতে পারবেন না, একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনি হয়তো তার অবস্থার উন্নতি করতে পারবেন। এই ক্ষেত্রে ওই রুল যে সব রোগী হোমিওপ্যাথি
ভালো করে ফেলতে পারে, সে এই ধারণাটাই এখানে আর খাটবে না। রুলটাই ডিফারেন্ট। কেসেস ইন দিস ক্যাটাগরি রেসপন্ড পুয়ারলি টু দ্য ফার্স্ট রেমেডি। এই ক্যাটাগরির যারা রুগী, তাদের আপনি প্রথম যে ওষুধটা রোগীর জন্য প্রয়োগ করবেন সেটা অনেক সময় কি হয়, তার প্রতিক্রিয়াটা খুবই দুর্বলভাবে হয়। অ্যান্ড কিউর ইজ এ গ্রেট ডিল মোর ডিফিকাল্ট টু অ্যাচিভ। এইখানে এই যে রোগীকে আরোগ্য করা, তার রিকভারি, সেটা অর্জন করা অনেক 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 বেশি কঠিন, ডিফিকাল্ট। It is precisely these rules that I will try to clarify with the following observation. এই যে নিচে একটা রোগী ডাক্তার একটা পর্যবেক্ষণ উল্লেখ করবেন উদাহরণ দিয়ে, সেটা দিয়ে এই রুলটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। বিতলকাস কিভাবে এক্সাম্পলটা দিচ্ছেন, লেট আস এক্সামাইন দ্য কেস অফ এন ইন্ডিভিজুয়াল দ্যাট হ্যাজ সাফার্ড ফ্রম ওটাইটিস অ্যাজ এ চাইল্ড। আমি তো আপনাদের কাছ থেকে শুনতেছি না, আপনারা ঠিকভাবে শুনতেছেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ শুনছি তো স্যার। জি জি, স্যার আমরা আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটা উদাহরণ দিয়ে বিতল কাজ বুঝাচ্ছেন, ধরেন একটা শিশু বাচ্চা, তার কি আছে, ওটাইটিস আছে, কানের কানের প্রদাহ আছে, কানের প্রদাহ আছে। তো একটা বাচ্চা যার কানের প্রদাহ ছিল, অ্যাট দ্য এজ অফ 20, তার বয়স যখন 20 হলো, সি ডেভেলপস রিউমেটিক আর্থ্রাইটিস। এখন ধরেন একটা শিশু বাচ্চা যার শৈশবকালে তার কান পাকা ছিল, এবং এই কান পাকাটা সেটা সঠিকভাবে চিকিৎসা হয় নাই, হ্যাঁ, সেটা হয়তো কোনোভাবে চাপা দেওয়া হয়েছে। তো এই রুগীটা দেখা যাবে যে 20 বছর বয়সকালে তাদের মধ্যে নতুন সমস্যা দেখা দিবে, হয়তো তার মধ্যে রিউমেটিক আর্থ্রাইটিস দেখা দিতে পারে। কিন্তু এই যে দীর্ঘদিন পরে দেখা দিল, প্রচলিত যারা এই চাপামূলক চিকিৎসা দেন তাদের কাছে, তারা এটা বুঝতেও পারেন না বা স্বীকারও করেন না, তার যে এই যে চাপা দেওয়া রোগের কারণে রুগীটা আরোগ্য হচ্ছিল না, তার প্যাথোলজি আরো ডিপে প্রবেশ করেছে। একসময় ডিপার প্যাথোলজিক্যাল লক্ষণগুলো আমরা তখন তার মধ্যে প্রকাশ পাইছে, হয়তো তার মধ্যে এই যে রিউমেটিক আর্থ্রাইটিস ডেভেলপ করেছে। রিউমেটিক আর্থ্রাইটিস আমরা জানি একটা অটো ইমিউন ডিজিজ, যেখানে তার ইমিউন সিস্টেম নিজের শরীরের যে জয়েন্টগুলা এটার সাথেই প্রতিক্রিয়া করে ওইখানে সবসময় প্রদাহ তৈরি করে, ঝামেলার ওষুধ। তো তার মধ্যে হয়তো 20 বছর বয়সে যে রিউমেটিক আর্থ্রাইটিস দেখা দিল। when this is suppressed, যখন এইটাও আপনি কোনোভাবে স্টেরয়েড ওষুধ দিয়ে হোক বা আবিজাবি যে ওষুধ দিয়েই হোক, আপনি এইটারেও চাপা দিতে যদি সক্ষম হন, হ্যাঁ, she begins to suffer from depression at 42। সে হয়তো এই 20 বছর থেকে আরো 20 বছর পর্যন্ত তার হয়তো সে তেমন কোনো সমস্যা ভোগ করবে না বা প্রকাশ হয় না। কিন্তু দেখা যায় এরও 22 বছর পরে, তার বয়স যখন 42 বছর, সেই সময় তার মধ্যে মানসিক সমস্যা দেখা দিল, সে ডিপ্রেশনে, বিষণ্ণতায় ভোগা শুরু করলো। ফাইনালি অ্যাট দ্য এজ 65, মানে এই বিষণ্ণতাটাকেও হয়তো আপনি অ্যান্টি ডিপ্রেসিভ অ্যালোপ্যাথিক ওষুধ খাইয়ে খাইয়ে রোগীটারে চাপায় চাপায় রাখলেন, এবং এইভাবে চিকিৎসা চাপা দেওয়ার কারণে সে ফাইনালি হয়তো তার বয়স যখন 65 বছর, সেই সময় যে দেখা গেল তার ক্যান্সার হয়েছে। শি ইজ ডায়াগনোসড উইথ ক্যান্সার। তাহলে ছোটবেলায় ছিল তার কান পাকা, চাপামূলক চিকিৎসা দিয়েছেন, তারপর 20 বছর বয়সে যে তার রিউমেটিক আর্থ্রাইটিস দেখা গেছে, সেটারও চাপা দিচ্ছেন। 42 বছর বয়সে যে তার মধ্যে ডিপ্রেশনের মতো মানসিক লক্ষণ দেখা দিছে, এবং সেইটাও চাপা দিচ্ছেন। তারপরে 65 বছর পরে যে তার মধ্যে ক্যান্সার দেখা দিল। এখানে দেখেন মানসিক লেভেল থেকে রোগটা আবার শারীরিক লেভেলে আসতে পারে। ডিপ্রেশনটা, অনেকে ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনটা হয়তো অনেকে আছে এটা মানসিক লেভেলে আছে, কিন্তু এর চেয়েও সিরিয়াস প্রবলেম হলো ক্যান্সার, যদিও সেটা শরীরের মধ্যে প্রকাশ পায়, কিন্তু এর প্যাথোলজিটা আরো খারাপ, আরো আগ্রাসী রোগ এই ক্যান্সারটা, ওর চেয়েও আরো আগ্রাসী, আরো খারাপ ধরনের রোগে সে আক্রান্ত হলো, ক্যান্সার।
তো এখন ইফ দিস ওমেন সিক্স হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর ক্যান্সার, এই সময়ে ক্যান্সার যখন দেখা দিল তখন তিনি হয়তো আসলেন হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য, এবং সে যদি রিসিভস দ্য প্রপার প্রেসক্রিপশন, সে যদি যথাযথ তার প্রেসক্রিপশন হয়, যথাযথ তার সে ওষুধ তাকে ডাক্তার দিতে পারে, দ্য ডিপ্রেশন উইল রিইমার্জ ফার্স্ট। তার প্রথমে কি দেখা দেবে? তার ডিপ্রেশন দেখা দেবে। এটা হেরিং এর আমরা গাইডিং সিম্পটম পড়ি একটা, সেটাই কিন্তু এখানে আলোচনায় আসছে যে তার ডিপ্রেশনটা আগে দেখা দিবে। তাহলে লাস্ট সিমটম তার যেটা ছিল ক্যান্সার, সেটা হয়তো চলে যেয়ে তার ডিপ্রেশনটা আবার দেখা দেবে। ইফ ফার্দার ট্রিটমেন্ট ইজ কারেক্ট, এবং পরবর্তীতে চিকিৎসাটাও যদি, এই যে ডিপ্রেশন দেখা দিল, এর পরবর্তীতে যদি যথাযথ তার চিকিৎসা আপনি দিতে পারেন হোমিওপ্যাথি ডাক্তার, শি উইল ওয়ান্স এগেন ডেভেলপ রিউমেটিক আর্থ্রাইটিস, তার মধ্যে আবার রিউমেটিক আর্থ্রাইটিস বিকাশ লাভ করবে। ইভেনচুয়ালি উইথ কন্টিনিউড কারেক্ট সিকোয়েন্সিয়াল রেমেডিস, এবং আমরা জানি এরকম যাদের অবস্থা একটার পর একটা প্যাথোলজি চাপা পড়ে গেছে, সেখানে আমাদের অনেক সময় সিকোয়েন্সিয়াল রেমেডিসের দরকার হয়, অনেকগুলো ওষুধের দরকার হয়। একটা ওষুধ দিয়ে সব ভালো হয়ে যাবে এরকম হওয়ার মতো না, সেখানে হয়তো ওই যে একটার পর একটা ওষুধ আসে এবং সেটা যথাযথ নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে। তো তো এইটা যদি আপনি যথাযথভাবে তাকে কারেক্ট, এই যে একটার পর একটা ওষুধ যেটা আসতেছে ওগুলো সঠিকভাবে দিয়ে যেতে পারেন, she will reach the level of health she belonged to when her otitis first appeared. তার প্রথম যে রোগটা ছিল, দেখা দিছিল কান পাকা, ওই সময় তার হেলথের লেভেল যেটা ছিল সেই অবস্থায় রোগী পৌঁছাবে, মানে তার স্বাস্থ্যের লেভেল তখন উন্নতি হবে এবং তার ওই কানের সমস্যাটাও দেখা দিবে। দ্য ওমেন্স অরিজিনাল স্টেট অফ হেলথ উইল রিকার, তার যে অরিজিনাল যে স্বাস্থ্যের অবস্থা ছিল সেটা পুনরায় ফিরে আসবে। উইথ ফ্রিকুয়েন্ট ইয়ার ইনফেকশন, তখন তাদের ঘন ঘন আবার কান পাকা শুরু হবে। এটা তো আমরা জানি ওটাইটিস, এটা একোইড ডিজিজ হিসেবে প্রকাশ পায় ঘন ঘন ভাবে। আর ঘন ঘন একোইড ডিজিজ যখন প্রকাশ পায়, একোইড ডিজিজ হারে প্রকাশ পাওয়া মানে তার হেলথ লেভেল আপনি 7-এর উপরে উঠাইতে পারছেন, 6 বা 6-এর উপরে আসছেন। আমরা জানি গ্রুপ বি হলো লেভেল 4, 5 এবং 6। এখানে রোগীরা ঘন ঘন একোইড ডিজিজে ভোগে এবং জ্বরও তাদের মধ্যে দেখা দেয়। তাহলে এই যে রোগীর আবার ঘন ঘন একটু ডিজিজ দেখা দেবে, সেই অবস্থাটা আসতে গেলে তাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের লেভেল উন্নতি ঘটাইতে হবে। এই যে আপনি সঠিকভাবে তার ওষুধ দেওয়ার কারণে তার ধাপে ধাপে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং পুরাতন যে লক্ষণগুলা তার ছিল, চাপা দেওয়া লক্ষণগুলা, সেগুলা ক্রমান্বয়ে দেখা দিয়েছে। তো সেই যখন শুরুর দিকে হেলথ লেভেলে সে পৌঁছালো, তখন ঘন ঘন তার আবার ইয়ার ইনফেকশন দেখা দিবে। দিস রিভার্সড সিকোয়েন্স, এই যে পিছনের দিকের যে সিকোয়েন্স তার মেডিকেল কন্ডিশনের, যে ক্যান্সার থেকে আবার ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে আবার তার রিউমেটিক আর্থ্রাইটিস, এবং রিউমেটিক আর্থ্রাইটিস সেরে যেয়ে আবার যে তার ওটাইটিস দেখা দিল, এই যে পিছন ফিরে গেল সে, লিডিং টু দ্য অরিজিন অফ দ্য প্রবলেম, এবং তাকে আবার সেই অরিজিন যেটা থেকে শুরু হয়েছিল তার প্রবলেম সেইখানে নিয়ে আসলো। উইল কমপ্লিটলি কিউর দ্য কেস। এইভাবে যদি আপনি কোনো রোগীকে ফেরত নিয়ে আসতে পারেন, তাহলে এভাবে আপনি রোগীটাকে সম্পূর্ণভাবে আরোগ্য করতে পারবেন। এভাবে যদি চিকিৎসাটা হয় তাহলে রোগী সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করবে। দিস সাকসেশন অফ ইভেন্টস, এই যে ঘটনার সাকসেশন একটার পর একটা হলো, ইজ ভেরি রেয়ার, খুব কমই হয় এইভাবে। ইট রিকোয়ার্স এক্সেলেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, আপনাকে একদম যদি আপনি এক্সেলেন্ট ভাবে যদি তার ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা করতে পারেন, সেক্ষেত্রেই শুধু এইভাবে ঘটনাটা আসবে। And an organism that is not completely disrupted by the overuse of chemical drugs, এবং সেখানে যদি অতিরিক্তভাবে
হ্যাঁ, কোনো কেমিক্যাল ড্রাগ দিয়ে সেটাকে যদি বিশৃঙ্খলিত করা না হয়, তাহলে এইভাবে আপনার যে ঘটনাগুলা সিকোয়েন্স যেভাবে হচ্ছিল, একটার পর একটা ব্যাকে চলে আসছিল রোগীর অবস্থা, সেই জিনিসটা ঘটবে। দুইটা জিনিস লাগবে। এক, হয়তো আপনার ট্রিটমেন্টটা এক্সেলেন্ট হইতে হবে। দুই, রোগীকে এত মানে অতিরিক্ত যে এখনকার অ্যালোপ্যাথিক এমন সব কঠিন কঠিন ড্রাগস ব্যবহার করে, সেটা অতিমাত্রায় ব্যবহার কারণে এটা বিশৃঙ্খলিত হয়। সেক্ষেত্রে এই যে এইভাবে একটার ব্যাপার একটা ফিরে নিয়ে আসা এত সহজ হয় না। হিয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন ফর দ্য নভিস হোমিওপ্যাথ, এখানে নতুন যারা হোমিওপ্যাথ আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ লেসনটা রয়েছে, ইজ দ্যাট দ্য ডিস্টারবেন্স, এই যে বিশৃঙ্খলা ইন দিস কেস, এই যে ক্যান্সারটা হইলো, নতুন হোমিওপ্যাথদের কাছে একটা জিনিস একটু তালগোল লাগতে পারে। এই যে ক্যান্সারটা দেখা দিল তাকে, এই যে ডিসচার্জ হলো, এটা তো ইন দ্য ফিজিক্যাল বডি, তাই এটা তো তার শারীরিক শরীরের মধ্যে প্রকাশ পেয়েছে। হ্যাঁ, উইল ম্যানিফেস্ট অ্যাজ ডিপ্রেশন আফটার দ্য কারেক্ট ট্রিটমেন্ট, তার ট্রিটমেন্ট দেওয়ার পরে তার যে ডিপ্রেশনটা ছিল, যেটা তার ইমোশনাল লেভেলে ছিল, মানসিক লেভেলে ছিল, সেইখান থেকে রোগটা তার মধ্যে শরীরের মধ্যে প্রকাশ পেয়েছিল। দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাথ টুয়ার্ড কিউর, এইটাই আরোগ্যের সঠিক পথ। কিন্তু নভিস যারা নতুন, তাদের মাঝে একটা জিনিস, ওই যে যেটা বললাম, ওই জিনিসটা হইতে পারে যে ফিজিক্যাল লেভেলে কেমনে আসে। আমরা তো জানি মানসিক লেভেলটাই তো সবার উপরে, আর সেখান থেকে আবার শরীরের মধ্যে আসলো। তো যাই হোক, এটা নিচে আরো ক্লিয়ার করে বলছেন, অ্যাকচুয়ালি দিস কোর্স অফ প্যাথোলজি appears to be the opposite of what the student has learned, because symptoms in a correct curative sequence should go from the mental to the physical plane. তো অ্যাকচুয়ালি দিস কোর্স অফ প্যাথোলজি appears to be opposite, এইটা আমরা যেটা দেখলাম এখানে রোগীর ক্ষেত্রে যে উদাহরণটা দেওয়া হলো, সেখানে বলছে ডিপ্রেশন থেকে তার শরীরের মধ্যে ক্যান্সার দেখা দিছে। এটা তো মানসিক থেকে শরীরের মধ্যে গেল, কিন্তু আমরা যেটা জানি যে শারীরিক অবস্থা চাপা পড়লে তার মানসিক আরো ডিপার লেভেলের রোগে আক্রান্ত হয়, সেটা হওয়ার কথা ছিল, তাই না? তো কিন্তু এখানে কি হয়েছে, এটা তো উচিত ছিল যে শুড গো ফ্রম দ্য মেন্টাল টু দ্য ফিজিক্যাল প্ল্যান, প্রথমে মানসিক অবস্থা চলে যাবে, তারপরে তার শারীরিক অবস্থা দেখা দেবে, এরকমই তো হওয়ার কথা ছিল। ইন দিস এক্সাম্পল প্যাথোলজি অন দ্য ফিজিক্যাল প্ল্যান উইল রিপ্রোসিড টু ম্যানিফেস্ট অন দ্য মেন্টাল, কিন্তু এই উদাহরণের মধ্যে দেখাইছে তার যে ফিজিক্যাল প্ল্যানে যে ক্যান্সার ছিল, সেটা চলে গিয়ে তার মানসিক সমস্যাটা আবার দেখা দিছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো এমনি পড়ে আসি জেনারেল রুল হিসেবে, যে শারীরিক লেভেল চাপা দেওয়ার পরে তার মধ্যে আরো ডিপার লেভেলের মানসিক লেভেলে তার রোগ দেখা দেয়, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা হচ্ছে। তো ইয়েট দ্য ডিরেকশন অফ দ্য কিউর ইজ কারেক্ট, এখানে যেটা বলছে যে ডিরেকশনটা বিতর্ক দেখছেন, সেটাও এরপরেও যদিও আমরা জানি শারীরিক লেভেল থেকে মানসিক লেভেলে যাওয়ার কথা চাপা দেওয়া চিকিৎসায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন তার শারীরিক লেভেলের ক্যান্সার যখন আমরা সঠিকভাবে চিকিৎসা করতেছি, সেখানে শারীরিক লেভেল থেকে সিমটমটা আবার মানসিক লেভেলে চলে যাচ্ছে। এই যে একটু অপোজিট মনে হইলেও, তারপরেও এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেই সেই ডিরেকশন অফ কিউর এটা কারেক্ট, বিকজ of the chemical drug, this can occur when mental disease is compelled to manifest as a serious life-threatening condition on the physical plane. এর কারণ হলো অতিমাত্রায় কেমিক্যাল ড্রাগ ব্যবহারের কারণে তাদের মানসিক ডিজিজটা সেখান থেকে বাধ্য হয়েছে, সেখান থেকে সে রোগটা যে রোগীর জন্য আরো মারাত্মক, তার জীবনকে জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, জীবন বিনষ্ট হওয়ার মতো একটা রোগ, যারা আরো খারাপ রোগ রোগীর মধ্যে দেখা দিয়েছে, এবং সেটা তার ফিজিক্যাল প্ল্যানে দেখা যায়। যদিও সেটা মানসিক লেভেল থেকে শারীরিক স্তরে আসে, কিন্তু রোগের যদি তীব্রতা এবং আগ্রাসী মনোভাব দেখেন,
তাহলে দেখবেন এই হতাশাগ্রস্ত হওয়ার চেয়ে, এই যে হতাশা যেটা বিষণ্ণতা, তার চেয়ে এই ক্যান্সার একটা জীবন বিধ্বংসী একটা রোগ, আরো সিরিয়াস রোগ। তাহলে রোগটাকে আরো জটিল রোগে পরিণত করেছে। সো উই ক্যান কনক্লুড, সুতরাং আমরা এই উপসংহার নিতে পারি যে দ্য ক্যান্সার ওয়াজ মোর সিরিয়াস, এখানে ক্যান্সারটা ছিল তার ডিপ্রেশনের চেয়ে আরো বেশি মারাত্মক। তার রোগটা প্যাথোলজিতে দিন দিন মারাত্মক অবস্থার দিকে যেতে থাকবে। when the correct treatment is administered, যখনই সঠিক ওষুধটা রোগীর মধ্যে প্রয়োগ করা হয়েছে, the depression will be shifted back to the physical plane। আবার দেখেন তার যে সবচেয়ে আগ্রসী সিরিয়াস যে রোগ, সেটা চলে যেয়ে এর চেয়ে কম সিরিয়াস যেটা রোগীর মধ্যে ছিল ডিপ্রেশন, সেটা দেখা দিয়েছে। এখন এই ডিপ্রেশনের যখন আপনি কারেক্ট মেডিসিন দিয়েছেন, তখন তার সে আবার আগের যে ফিজিক্যাল লক্ষণ যেটা ছিল সেখানে আবার চলে আসছে, তার রিউমেটিক আর্থ্রাইটিস দেখা দিয়েছে। ওয়ান্স এগেন রিউমেটিক আর্থ্রাইটিস উইল ম্যানিফেস্ট। অ্যান্ড ফাইনালি, এবং সবার শেষে কি হয়েছে, যেখান থেকে তার রোগের শুরু ছিল ওটাইটিস, সেটা আবার দেখা দিয়েছে। হুইচ ইজ দ্য কমপ্লেন দ্যাট বিগেন দ্য চেইন অফ প্যাথোলজিক্যাল ইভেন্টস, তার এই যে একটা চেইন প্যাথোলজিক্যাল, যে তার প্যাথোলজি, সেখান থেকে ডিপ্রেশন, সেখান থেকে ক্যান্সার, এই যে একটা চেইন প্যাথোলজিক্যাল চেঞ্জ তার মধ্যে হয়েছিল, সেটা আবার রিভার্স করেছে। শুরুটাই হয়েছিল ওটাইটিস দিয়ে, সেখানে আপনার সঠিক যথাযথ ওষুধ প্রয়োগের কারণে আপনি রোগীটাকে সেই শুরুর অবস্থায়, যেখান থেকে তার কমপ্লেন শুরু হয়েছিল, সেই প্যাথোলজির শুরুর অবস্থায় সেই ওটাইটিসের মধ্যে ফিরে আসতে পারছেন। I have published this idea as a theoretical basis under the title, ওদের কাছে একটা পাবলিশ করেছেন একটা থিওরিটিক্যাল বেসিস, যে কোনো দ্য কন্টিনিউম অফ দ্য ইউনিফাইড থিওরি অফ দ্য ডিজিজ, একটা কি বলে ইউনিফাইড থিওরি কোন ডিজিজের, তার ধারাবাহিকতা কিভাবে ধারাবাহিকভাবে একটা রোগীতে পরিণত হয়। তো এইটার মূল ভিত্তি, এই তাত্ত্বিক ভিত্তি, সেটা এইভাবে উনি একটা হয়তো লেখা উনি এইভাবে একটা প্রকাশ করেছিলেন। যাই হোক, the correct evaluation of a case is absolutely essential to prevent confusion for the homeopath, so he or she might skillfully choose the indicated remedy and avoid spoiling the case। ভাই একটু একটা ফোন বারবার আসতেছে, আমি একটু ধরে নিই। হ্যালো হ্যালো, স্যার শুনতেছি স্যার। কে ঘুমায়? ঘুমায় কে? কে ঘুমায়? হ্যাঁ, সালাম আলাইকুম। ঘুমাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন এই যে রোগটাকে আবার ব্যাকে নিয়ে আসা, সঠিকভাবে চিকিৎসা করে, এর জন্য অবশ্যই আমাদের দক্ষ হোমিওপ্যাথ দরকার, যারা এই বিষয়গুলা চুলচেরা বিশ্লেষণ করতে পারবে। সঠিকভাবে রোগের অবস্থা মূল্যায়ন করতে জানতে শিখতে হবে। তো একটা রোগের ভিত্তিটা কেমন হয়, ধারাবাহিকভাবে সেটা কিভাবে রোগীতে পরিণত হয়, তো এইভাবেই হয়। চাপামূলক চিকিৎসা দিতে 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 যে তারপরে ধারাবাহিকভাবে একটা রোগ চলতে থাকে, তার যে বিশৃঙ্খলাটা। তো যাই হোক, এটাই হয়েছে ক্রনিক রোগীর মানে বিভিন্ন রোগীর যে অসুস্থ হওয়ার ধারাবাহিকতার ভিত্তি। এই যে চাপা দেওয়ামূলক চিকিৎসা দিতে দিতে তার রোগটাকে আপনি ধীরে 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 আরো ডিপার লেভেলে নিয়ে যান, আরো সিরিয়াস অবস্থায় নিয়ে আসেন, একদিনে ওই অবস্থায় চলে আসে না রোগী। তো যাই হোক, আপনি যদি এগুলোকে সঠিকভাবে চিকিৎসা করতে চান, তাহলে আপনাকে প্রতিটা অবস্থার রোগীর ওষুধ দেওয়ার পরে কিভাবে যাচ্ছে রোগীর অবস্থা, সেগুলো প্রত্যেকটা অবস্থার যথাযথ মূল্যায়ন করতে শিখতে হবে। এটা খুবই জরুরি। হ্যাঁ,
তা না হলে আপনি সবসময় একটা কনফিউশনে ভুগবেন। হ্যাঁ, আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে। আপনি হয়তো সঠিকভাবে রোগীর জন্য যেটা ওষুধ নির্বাচন করা দরকার ছিল সেই ওষুধটা আপনি নির্বাচন করতে পারবেন না। হয়তো ভুল ওষুধ দিয়ে অথবা তড়িঘড়ি ওষুধ চেঞ্জ করলেন, একটা ভুল করতে পারেন, ঘন ঘন রিপিট করতে পারেন বা হাই পোটেন্সি দিয়ে ফেলতে পারেন। এইভাবে আপনার এইরকম কেসটাই আপনি স্পয়েল করে ফেলতে পারেন, নষ্ট করে ফেলতে পারেন। হ্যাঁ, তো কেসটা যাতে আপনি নষ্ট না করেন, তাকে যাতে যথাযথভাবে আরোগ্যের পথে নিয়ে আসতে পারেন এবং আস্তে আস্তে তাকে আরোগ্যের দিকে একদম সম্পূর্ণ কিউর করতে পারেন, তার জন্য আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে এবং ওষুধ দেওয়ার পরে ওষুধের প্রতিক্রিয়াগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে শিখতে হবে। In this situation, the practitioners may think that she or she has suppressed the case of cancer, causing the depression that appears now. এখন ধরো অনেকেই হয়তো নবীন যারা আছে তারা হয়তো মনে করতে পারে আমি মনে হয় তার ক্যান্সারটাকে চাপা দিয়ে ফেলাইছে, কারণ এখানে হয় তার তো ডিপ্রেশন আবার দেখা দিছে, তো শারীরিক লেভেল থেকে হয়তো আবার মানসিক লেভেলে চলে গেল, ক্যান্সারটা হয়তো সঠিকভাবে চিকিৎসা হইল না, সেটা চাপা পড়লো। যাই হোক, দিস ইজ নট এ কেস অফ সাপ্রেশন, এটা সাপ্রেশনের কেস না। ইন দিস কেস দ্য নেক্সট কোর্স অফ রিয়াকশন ইজ টু ট্রিট দ্য নিউ পিকচার। তো যাই হোক, এই ক্ষেত্রে আপনি নেক্সট কোর্স অফ অ্যাকশন ইজ, যেটা আপনার করতে হবে, ট্রিট দ্য নিউ পিকচার, তার রোগীর মধ্যে যে নতুন পিকচার দেখা দিবে, এই যে ডিপ্রেশন দেখা দিল, সেগুলাকে ভালোভাবে মূল্যায়ন করবেন, সেইভাবে চিকিৎসা করবেন। One must wait long enough to clearly see the emerging picture of a new remedy. যদি দেখেন যে তার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, ক্যান্সারের অবস্থা নাই, এখন তার সেই পুরানো লক্ষণ যেটা ডিপ্রেশন সেটা ফিরে আসছে, সেক্ষেত্রে হয়তো আপনার নতুন ওষুধের পিকচার থাকতে পারে। তো এই নতুন ওষুধের নতুন কিছু পেয়েই সে খুব তাড়াহুড়া করবেন না, আপনি যথেষ্ট পরিমাণ অপেক্ষা করবেন যাতে নতুন যে পিকচার দেখা দেবে তার সিমটম গুলো যাতে সুন্দরভাবে আগে প্রকাশ পায়। কারণ পিকচার যদি সুন্দরভাবে প্রকাশ না পায় তাহলে তো আপনি তার জন্য সঠিক ওষুধ কোনটা হবে সেটা বের করতে পারবেন না। এই জন্য মানসিক লক্ষণ দেখা দেওয়া মাত্রই সাথে সাথে সেটার উপরে সেটা ঠিক করার জন্য তড়িঘড়ি করে কোনো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন না। আগে কি করবেন, অপেক্ষা করবেন, তার মানসিক চিত্রটা সুন্দরভাবে প্রস্ফুটিত হইতে দিবেন, তারপরে যখন দেখবেন যে না ক্লিয়ার কাট পিকচার পাওয়া যাচ্ছে একটা ওষুধে, তখন আপনি নতুন ওষুধে যাবেন। দ্য হোমিওপ্যাথ মাস্ট নট বি ইন এ হারি টু রিলিভ দ্য ডিপ্রেশন। তো হোমিওপ্যাথদের এটা করা অবশ্যই উচিত হবে না যে তাড়াহুড়া করা, যে কোনোভাবে তার ডিপ্রেশনের লক্ষণটা শুধু উপশম দেওয়া, and take only the symptom of the depression into consider। সেক্ষেত্রে শুধুমাত্র ডিপ্রেশনের লক্ষণটারই শুধু যে মূল্যায়ন করবেন, মানে এই লক্ষণগুলাই হিসেব করবেন এরকম না, রোগীকে অ্যাজ এ হোল তার সার্বিক অবস্থা সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি রোগীর জন্য কি ওষুধ প্রয়োগ করবেন। আর কত আছে, আর 2 পৃষ্ঠা আছে। Parameter that enable a homeopath to make a 3-dimensional evaluation of the case। তাহলে এই যে প্যারামিটার গুলা যেগুলা হোমিওপ্যাথকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, মূল্যায়ন করতে সহায়তা করবে, সেটা 3টা ডাইমেনশন, 3 দিক দিয়ে আপনার ত্রিমাত্রিক মূল্যায়ন করা শিখতে হবে। An organism reaction to the remedy is not one-dimensional. If a reliable prognosis is to be made, 3 parameters need to be considered। সেটা একমুখী না, ত্রিমুখী আপনাকে করতে হবে, মূল্যায়ন করতে শিখতে হবে। সেগুলা 3মুখী মূল্যায়ন কি কি? 1 নম্বর হলো তার ডেপথ অফ দ্য প্যাথোলজির গভীরতা, সেটা জানবেন। দ্য পিকচার অফ এনার্জি লেভেল অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য ডিফেন্স মেকানিজম। তার এনার্জি লেভেল যেটা ভাইটাল ফুডস, তার পেশেন্টের এই ভাইটাল ফুডসের অবস্থাটা কেমন,
এবং তার এই যে ডিফেন্স মেকানিজম যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেই অবস্থাটা তখন সেটার মূল্যায়ন করবেন। দ্য ক্লিয়ারিটি অফ দ্য রেমেডি পিকচার, রোগীর মধ্যে যে সিমটমটা প্রকাশ পেল সে সিমটমের কতটা মানে ক্লিয়ার কাট মানে পরিষ্কার চিত্র রেমেডি পিকচার রোগীর মধ্যে পাচ্ছে। এমন আছে অনেক সময় কিছু ভাষাভাষী সিমটম পাওয়া যায় কিন্তু রোগীর মধ্যে সেই সিমটম দিয়ে কোনো সঠিক ওষুধে আসা যায় না। রোগীর যে সিমটম প্যাটার্ন আছে সেটা যদি ক্লিয়ার কাট হয়, সেখানে যদি আপনি ভালোভাবে রেমেডি পিকচার পান তাহলে সেটা সেটা দিয়ে আপনি ওষুধ সিলেকশন করবেন। তো একটা ওষুধ দেওয়ার পরে বা নতুন একটা অবস্থা দেখা দেওয়ার পরে আপনি এই জিনিসগুলো মূল্যায়ন করবেন। তার প্যাথোলজির লেভেল কোথায় গেল, ডিপার ডেপথটা কতটুকু, কত গভীরে, তার ভাইটাল ফোর্সের অবস্থাটা কেমন, এখন ডিফেন্স মেকানিজমের অবস্থাটা কেমন সেটা সেটা হিসাব করবেন, সেটা বিবেচনায় নেবেন। এবং ওষুধের চিত্র, রোগীর মধ্যে ওষুধের চিত্র কত পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে, ঠিক মতো পাওয়া যাচ্ছে কিনা, নাকি ভাষা লক্ষণ পাওয়া যাচ্ছে, তার সিমটম প্যাটার্নগুলো এগুলো বিবেচনায় নিয়ে আসবেন। তাহলে এই তিনটা দিক আপনি খেয়াল করবেন একটা ওষুধ দেওয়ার পরে তার প্রতিক্রিয়ার মধ্যে এগুলা খেয়াল করবেন। Before a remedy is prescribed, these parameters should be examined. হ্যাঁ, কোনো একটা ওষুধ দেওয়ার আগে এগুলো আপনি আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। and evaluated by the হোমিওপ্যাথ এগুলো খুব ভালোভাবে আগে থেকে এগুলা এক্সামাইন করবেন, সেটার মূল্যায়ন করবেন। They will provide a better understanding of the remedies action. এগুলা আগে শুরুতেই তাদের মধ্যে কেমন ছিল সেই তথ্যগুলা নিয়ে রাখবেন সুন্দরভাবে। তাহলে একটা ওষুধ দেওয়ার পরে এগুলোর কি পরিবর্তন হয়েছে, তার আগে ওষুধ দেওয়ার আগে তার প্যাথোলজির ডেপথ কেমন ছিল সেটা দেখবেন, এটার মধ্যে কি পরিবর্তন হয়েছে। তারপরে তার আগে এনার্জি লেভেল যেরকম ছিল, শরীরের যে কি বলে এনার্জি, রোগী কেমন বল শক্তি ছিল, তার ভাইটালিটি কেমন ছিল, তার ডিফেন্স মেকানিজম অবস্থাটা কেমন ছিল, সেই অবস্থাটা ওষুধ প্রয়োগের আগে কেমন ছিল আর ওষুধ দেওয়ার পরে কেমন হলো। তো শুরুতে যদি এগুলো আপনি ভালোভাবে নির্ধারণ করে রাখেন তাহলে ওষুধ দেওয়ার পরে সেগুলোর মধ্যে কি পরিবর্তন আসলো সেগুলো দিয়ে আপনার অবস্থাটা আপনি তখন বিচার করতে পারবেন, রেমেডির অ্যাকশনটা বিচার করতে পারবেন। In fact, even if a patient has serious pathology such as cancer, the prognosis can still be promising provided that this energy level and the response of the defense mechanism are still good. যদি দেখেন রোগীর মধ্যে একটা সিরিয়াস প্যাথোলজি আছে কিন্তু তারপরেও তার এনার্জি লেভেল ভালো, ভাইটালিটি ভালো, ডিফেন্স মেকানিজমের অবস্থা ভালো, এগুলো যদি দেখেন ভালো এবং ডিফেন্স মেকানিজমের প্রতিক্রিয়া যদি ভালো দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার এই যে একটা সিরিয়াস প্যাথোলজি ক্যান্সারের মতো সেটাও ভালো হয়ে যেতে পারে। As a result, the symptoms pattern will clearly point to the indicated remedy. এবং as a result, the symptom pattern will clearly point to the indicated remedy. তো এগুলো যদি ভালো থাকে তার যদি কি বলে ভাইটালিটি ভালো থাকে, ডিফেন্স মেকানিজম ভালো থাকে, তাহলে রোগীর মধ্যে ক্যান্সার হোক বা যাই হোক, ভাইটালিটি ভালো থাকা মানে যদি এনার্জি লেভেল মানে ডিফেন্স মেকানিজম ভালো থাকা, তার ভাইটাল ফোর্স যদি ভালো থাকে তাহলে তার যে সিমটমগুলো থাকবে সেটা অনেকটাই পরিষ্কারভাবে আপনি পাবেন। রোগীর মধ্যে ওষুধের চিত্র পাবেন, তার লক্ষণগুলো দিয়ে আপনি একটা পরিষ্কার একটা ওষুধে আসতে পারবেন। On the other hand, patient with a mild local complaint is allergic rhinitis may have a negative prognosis because his general energy level is low and the defense mechanism are weakened. অন্যথায় একটা সাধারণ মামুলি রোগও ধরেন যার শুধু তার নাকের সর্দি, হ্যাঁ, কিন্তু সেখানে যদি রোগীর এনার্জি লেভেল খুবই দুর্বল থাকে, ডিফেন্স মেকানিজম যদি উইক থাকে, সেখানে সেই রোগীর প্রগনোসিসটা অত ভালো হবে না। যদি এনার্জি লেভেল দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন ক্লিয়ার কাট কোনো লক্ষণও পাবেন না।
ইন দিস কেস দ্য সিমটম প্যাটার্ন ইজ অবস্কিউর। এরকম যদি তার ভাইটাল এনার্জি যদি কম থাকে, তার যদি ডিফেন্স মেকানিজম দুর্বল থাকে, সেক্ষেত্রে রোগীর মধ্যে যদিও একটা স্থানীয় লক্ষণ অ্যালার্জিক রাইনাইটিস, কিন্তু তার যে সিমটম প্যাটার্ন যেটা পাবেন সেটা দেখবেন অবস্কিউর, মানে কি মানে কি বলে, মানে পরিষ্কার না, হ্যাঁ, একটা ধোঁয়াটে অবস্কিউর থাকে। সিমটম প্যাটার্ন আপনি ঠিক মতো পাবেন না, ভাষা ভাষা লক্ষণ পাবেন কিছু, এবং সেখানে কোনো একটা সুনির্দিষ্ট ওষুধের লক্ষণ যেহেতু আপনি পাবেন না, সেই জন্য আপনি তার অবস্থার উপর ভিত্তি করে তার একজ্যাক্ট ওষুধটাও আপনি সেখানে সিলেক্ট করতে পারবেন না। These two possibilities indicates that prognosis cannot be based entirely on the severity of the pathology. সেখানে এই যে পরের যে দুইটা প্যাটার্ন, প্রথমে একটা তো ডাইমেনশন হলো তার ডেপথ অফ প্যাথোলজি। অনেক সময় আমরা বলি প্যাথোলজি যত ডিপারে হয় সে রোগটা অনেক কঠিন হয়। শুধু এই প্যাথোলজি দিয়েই, এই একটা ডাইমেনশন দিয়েই আপনি রোগীর মধ্যে ওষুধটা কিভাবে কাজ করবে সেটা সঠিক মূল্যায়ন আপনার হবে না। একই সাথে আপনাকে আরো কিছু জিনিস দেখতে হবে। তার প্যাথোলজি কিছু যদি ডিপও থাকে, কিন্তু পেশেন্টের ভাইটাল ফোর্স, তার ডিফেন্স সিস্টেম, ডিফেন্স মেকানিজম এগুলো যদি শক্তিশালী থাকে, তাহলে তার ডিপ প্যাথোলজি থাকার কারণেও পরেও তাদের মধ্যে সিমটমগুলা পরিষ্কার থাকবে। এবং এই সিমটম পরিষ্কার না পেলেই, সিমটম যদি পরিষ্কারভাবে পান, তাহলে আপনি তার জন্য সঠিক ওষুধ বাছাই করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে প্যাথোলজি যদি গভীরেও থাকে, তাহলে যেহেতু তার এনার্জি লেভেল ভালো, তার সিমটম প্যাটার্ন আপনি খুব ভালোভাবে পাচ্ছেন, ওষুধের পিকচার পাচ্ছেন, সেখানে আপনি যথাযথ তার জন্য ওষুধ খুঁজে পাবেন এবং সেটা তার মধ্যে ভালো কাজও করবে। কিন্তু দেখা যায় প্যাথোলজি অত ডিপারে না, জাস্ট এই নাকের মধ্যে সমস্যা নিয়ে আসছে রোগী, কিন্তু যদি দেখেন তার ওভারঅল ভাইটালিটি খারাপ, তার ডিফেন্স মেকানিজম দুর্বল, এবং রোগীর মধ্যে কোনো ক্লিয়ার কাট কোনো ওষুধের প্যাটার্ন সিমটম আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে এই রোগীর প্রগনোসিস ভালো হবে না। সেখানে আপনার ওষুধ দিয়ে দ্রুততার সাথে এই রোগীকে ভালো করতে পারবেন না। তাহলে শুধু ডেপথ অফ দ্য প্যাথোলজি এইটাই শুধু নির্ভর করে না একটা রোগীর প্রগনোসিস কেমন হবে, একই সাথে আরো নিচের দুইটা জিনিসও আপনাকে বিবেচনায় রাখতে হবে। একটা হলো পেশেন্টের ভাইটালিটি, এনার্জি লেভেল কেমন, আর একটা হলো সিমটম যেটা রোগীর মধ্যে পাচ্ছি সেটা কতটা ক্লিয়ার কাট সিমটম দিচ্ছে, কতটা ওষুধের চিত্র আমরা সেখানে পাচ্ছি। তাহলে এই পরবর্তী দুইটার উপরেও নির্ভর করে একটা রোগী কতটুকু ভালো হবে, তার প্রগনোসিস ভালো হবে না খারাপ হবে, তার তার অবস্থাটা এই পরবর্তী শুধু প্যাথোলজির ডিপার প্যাথোলজির লেভেল দিকে শুধু বোঝা যায় না, একই সাথে তার ভাইটালিটি এবং তার রেমেডি পিকচার যেটা, এই দুইটার উপরেও নির্ভর করে। These two possibilities indicate that prognosis cannot be based entirely on the severity of the pathology. ওই যেটাই বলছে যে নিচে যে দুইটা পসিবিলিটিস বললাম, একটা হচ্ছে রোগীর এনার্জি লেভেল, আর একটা হলো ক্লিয়ার রেমেডি প্যাটার্ন। তো এই দুইটার উপরেও নির্ভর করে রোগীর ভবিষ্যৎ। হ্যাঁ, শুধুমাত্র প্যাথোলজি কতটা সিভিয়ার শুধু এইটার উপরেই নির্ভর করে না। অলদো দ্য প্যাথোলজি মে বি ডিপ, দ্য প্রগনোসিস মে বি গুড। অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি এমনি জেনারেল রুল হিসাবে প্যাথোলজি ডিপ থাকলে সেই রোগীটা ভালো করা কঠিন হয়, প্যাথোলজি যদি লোকালি থাকে সেটা ভালো করা সহজ হয়। কিন্তু শুধু এই একটা প্যারামিটার দিয়ে আপনার বিচার হয় না, এর সাথে এই একটা ডাইমেনশন, এটা এর সাথে আরো দুইটা ডাইমেনশন, সেগুলোও আপনাকে বিবেচনায় নিতে হবে। একটা হচ্ছে পেশেন্টের ভাইটাল ফোর্সের অবস্থা, আরেকটা হচ্ছে পেশেন্ট কিভাবে তার সিমটমটা প্রকাশ করছে, সেখানে আপনি পরিষ্কার কোনো ওষুধের লক্ষণ পাচ্ছি কিনা, নাকি ভাষা ভাষা কিছু লক্ষণ পাচ্ছে যেটা দিয়ে কোনো ওষুধে আসা যাচ্ছে না। তাহলে শুধু দেখা যায়, অনেক সময় দেখা যায় প্যাথোলজি হয়তো বা ডিপে আছে, কিন্তু তারপরেও প্রগনোসিস তার ভালো হইতে পারে। কেন? তার ভাইটাল যে এনার্জি লেভেল, ভাইটাল ফোর্স, ডিফেন্স মেকানিজম এটা ভালো, এবং রোগীর মধ্যে আমরা যে সিমটম গুলা পাচ্ছি সেগুলো একদম ক্লিয়ার কাট, সেটা কোনো ওষুধকে সেটা দিয়ে আমরা সহজে কোনো সঠিক ওষুধে আসতে পারতেছি, তাহলে তার প্রগনোসিস ভালো হবে।
Meanwhile, the opposite is also true. তার বিপরীতটা হইতে পারে। When the pathology appears to be mild, কিন্তু রোগী আপনার কাছে আসলো যে যে রোগ নিয়ে সেটা একটা মামুলি রোগ, হ্যাঁ, ওই যে যেটা মানুষ হয়তো তার নাক দিয়ে শুধু সর্দি পড়ে, and the general condition of the energy level is low, কিন্তু সেই ক্ষেত্রে তার জেনারেল যে কন্ডিশন, তার এনার্জি লেভেল, তার ভাইটাল ফোর্স, তার যে ইমিউন সিস্টেম, তার যে ডিফেন্স মেকানিজম সেগুলো দুর্বল। আর এই কারণে দ্য প্রগনোসিস মে নট বি কোয়াইট অ্যাজ অপটিমিস্টিক, যে যতটা আশা করবেন এই রোগীর মধ্যে যে রোগীর উন্নতি সেটা নাও হতে পারে, কারণ তার প্যাথোলজি লেভেল সুপারফিশিয়াল থাকলেও তার এনার্জি লেভেল খুবই দুর্বল। From a superficial level, it appears that the deeper the pathology, the worse the prognosis would be. আমরা এমনিতে জানি যে এমনি সাধারণভাবে যেটা জানি যে প্যাথোলজি যত ডিপারে থাকে তত প্রগনোসিস খারাপ হয়। ইফ দ্য আদার প্যারামিটার্স আর টেকেন ইনটু কনসিডারেশন, যখন আপনি এই যে আরো দুইটা যে প্যারামিটার যখন বিবেচনায় নেবেন, হাউএভার অ্যান্ড এ 3-dimensional estimate, এই তিনটা যখন বিচার না করবেন, রোগীর ডেপথ অফ দ্য প্যাথোলজি, রোগীর এনার্জি লেভেল এবং প্লাস রোগীর যে সিমটম প্যাটার্ন, তার ক্লিয়ারিটি, এগুলো এই তিনটা যতক্ষণ না আপনি বিবেচনায় না নেবেন, however, and a 3-dimensional estimation is formulated, a completely different evaluation that is contingent upon the value of all three parameters emerges. The greater the weakness of the defense mechanism, the greater the possibility that the remedy will not easily be found. এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা গঠন করতে পারি, যে এমনিতে আমরা যেটা জানি যে সুপারফিশিয়াল ভাষাভাষাল কথাবার্তায় যে প্যাথোলজি যত ডিপে হয় তার প্রগনোসিস খারাপ হয়। শুধু এই একটা কথাই যথেষ্ট না, সেখানে আমাদেরকে আরো কয়েকটা বিষয় বিবেচনায় নিয়ে আসতে হবে, 3-dimensional এস্টিমেশন করতে হবে। সেখান থেকে আমরা আরেকটা ফর্মুলা আমরা করতে পারি, সেটা হলো যে রোগীর ভাইটাল ফুড যত দুর্বল হবে তত আমরা রোগীর মধ্যে সঠিক ওষুধ খুঁজে পাবো না। The greater the possibility that the remedy will not easily be found. তাহলে ভাইটাল ফুড যত দুর্বল সেই ক্ষেত্রে সঠিক ওষুধ খুঁজে পাওয়া তত কঠিন। এখানে আরেকটা ফর্মুলা আমরা এই ত্রিমাত্রিক করে বিবেচনা করে আমরা এখানে ফর্মুলা তৈরি করতে পারি। সেটা কি, এমনিতে একটা আমরা জানি যে ডিপার লেভেল প্যাথোলজি যত ডিপারে হয় তার প্রগনোসিস তত খারাপ, এটা আমরা সুপারফিশিয়াল ভাবে লেভেলে আমরা জানি কথাটা। তো যাই হোক, আরেকটা জিনিস এখানে বিতর্কাজ বলতেছে, শুধু প্যাথোলজির গভীরতায় না, এখানে আরো দুইটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে। এটা হলো রোগীর ভাইটাল ফুডসের অবস্থা। ভাইটাল ফুড যদি দুর্বল হয় তাহলে তার প্রগনোসিস খারাপ হবে, আর ভাইটাল ফুড দুর্বল হইলে তার সিমটম গুলো অত সুন্দরভাবে প্রকাশ পাবে না। সেখানে সিমটম আমরা পরিষ্কারভাবে কোনো ওষুধের লক্ষণ রোগীর মধ্যে পাবো না। তো সেক্ষেত্রে যত ভাইটাল ফুড দুর্বল তত এই সিমটমের কি পাবো, অস্পষ্টতা পাবো, অবসকিউরিটি পাবো, সেখানে সহজে ওষুধটা খুঁজে পাওয়া যাবে না। Therefore, the case will become increasingly obscured with each incorrect or similar remedy. এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস, এই যে ভাষা আমরা যে সিমটম পাই, হ্যাঁ, এবং সেইটার উপর ভিত্তি করে যদি আমরা ওষুধ দিয়ে যাই তাহলে সেখানে কি হবে, আপনি ভুল ওষুধ দেওয়া হবে। আর একজ্যাক্ট রোগীর জন্য সিমিলিমাম যেটা যথাযথ তার জন্য যে সাদৃশ্য যে ওষুধটা, সেটা হয়তো আমরা তখন আর দিতে পারবো না, হয়তো ওই যে সিমিলার কিছু লক্ষণ মিলছে এরকম একটা ওষুধ দিয়ে ফেলবো। এইভাবে যদি আমরা রোগীর চিকিৎসা করতে যাই সেক্ষেত্রে চিকিৎসাটা অবশ্যই সঠিকভাবে হবে না। আমরা জানি যদি ভুল ওষুধ বারে প্রয়োগ করি বা আংশিক যদি প্রয়োগ করি সেক্ষেত্রে কিছু সিমটম হয়তো চলে যাবে, কিন্তু এটা সঠিক আরোগ্যের পথে রোগী উঠবে না, বরঞ্চ তার সিমটম গুলা আর কিছু সিমটম চলে যাওয়ার কারণে তার মধ্যে সিমটমের অস্পষ্টতা আরো বাড়বে। সেক্ষেত্রে
রোগীটা ভালো করা আপনার জন্য আরো কঠিন হয়ে পড়বে। If these weakened organisms are given several inappropriate remedies, এরকম একটা দুর্বল যে রোগী, দুর্বল ভাইটাল ফোর্সযুক্ত রোগী, সেখানে যদি আপনি অনেকগুলা মানে ভুল ওষুধ প্রয়োগ করেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেমিডিস রোগীকে যদি দেন, দ্য কেস মে বিকাম সো কনফিউজ, এই রোগীটা এমনভাবে বিশৃঙ্খল হয়ে পড়তে পারে যে দ্য ইমিউন সিস্টেম শুড ডিস্টার্ব, তার ইমিউন সিস্টেম আরো বেশি বিশৃঙ্খলাপূর্ণ হয়ে পড়তে পারে, যে সিমটম উইল বি সাপ্রেস, তার লক্ষণগুলা তখন সাপ্রেসড হয়ে পড়ে, তার লক্ষণগুলা তখন আপনি আর ওইভাবে পাবেন না, সিমটম চেঞ্জ হয়ে যাবে। সঠিক সিমটম রোগের যে প্রথম যেটা ছিল সেটা আর থাকবে না। আপনার ওষুধ বারবার ভুল ওষুধ খাওয়ার পরে তারও তো রোগীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেখানে কিছু হয়তো কিছু সিমিলারিটির কারণে কিছু লক্ষণ হয়তো চলে যাবে, এতে কিছু যে লক্ষণ যে আপনার নির্দেশ ছিল তার ভিতরের অবস্থাটা জানান দেওয়ার জন্য সেই সিমটম গুলা ভাষা ভাবে আপনি দূর করে দিচ্ছেন, হ্যাঁ, তাতে রোগটা আরো বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেল, তখন রোগীটাকে ভালো করা আরো কঠিন হয়ে পড়বে আপনার মধ্যে, কারণ রোগীর মধ্যে এমনি ক্লিয়ার সিমটম প্যাটার্ন আপনি পাচ্ছেন না, তার মধ্যে বারে বারে ভুল ওষুধ দেওয়ার পরে বা এই আংশিক একটু মিলছে এরকম কিছু ওষুধ দেওয়ার পরে বারবার, তাতে কি হবে, তার সিমটম গুলো যতটুকু প্রকাশ হয়েছে সেটা হয়তো দূরীভূত হবে, তখন রোগীটার কোনো সিমটমই আপনি পাবেন না, মানে তার লক্ষণগুলো আরো চাপা পড়লো, তার যে মূল সমস্যাটা যেটা যথাযথ ওষুধ দিলে সেটা কিউর হইতো সেই জিনিসটা আপনি আর করতে পারবেন না। Another consequence of the parameter is prognosis for time expected of recovery. আরেকটা প্যারামিটার, another consequence of this parameter, এই যে প্যারামিটার আরেকটা কনসিকোয়েন্স হলো the prognosis for time, prognosis is the prognosis for time expected to recover, এই রোগে আরোগ্য হতে কতটা সময় লাগবে। The lower the second and third parameter, the longer the treatment will take. যদি দেখেন ওই যে রোগীর যে নিচের দুইটা প্যারামিটার, একটা ছিল এনার্জি লেভেল আর একটা ছিল তার ওষুধের চিত্র কতটা পরিষ্কারভাবে দেখা দেয়, তো রোগীর যদি এনার্জি লেভেল বা তার ভাইটাল ফোর্স যদি যত নিচের দিকে হবে, লোয়ার হবে, যত দুর্বল হবে, একই সাথে তার সিমটম যত অবস্কিউর থাকে, অস্পষ্টভাবে দেখা দেবে, তত সেই রোগীকে ভালো করার সময় লাগবে, তাহলে তার প্রগনোসিসের এই যে কত দিন লাগবে, হ্যাঁ, তার রিকভারি হইতে, সেটাও আমরা ওই প্যারামিটার দ্বারা বুঝতে পারি। এক হইলো তার ভাইটাল ফোর্স যদি দুর্বল হয়, তার সিমটম যদি অস্পষ্টভাবে থাকে, তাহলে বুঝবেন এই রোগী আপনার ভালো করতে অনেক সময় লাগবে, যদিও তার সিমটম গুলা লোকালি দেখা দিতে পারে, যা শুধু ধরেন তার অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আসছে, কিন্তু রোগীর ভাইটাল ফোর্স খুবই দুর্বল, রোগীর মধ্যে কোনো মানে পরিষ্কার কোনো ওষুধের লক্ষণ নাই, হ্যাঁ, যে সিমটম গুলো দিচ্ছে কিছু অস্পষ্ট লক্ষণ রোগী প্রকাশ করতেছে, যেগুলো দিয়ে কোনো ওষুধ সিলেকশন করা যায় না, তাহলে এই ক্ষেত্রে ওই রোগীর এই যে ভাইটাল লেভেল যে কম, ভাইটাল এনার্জি লেভেল যে কম নিচে, এবং তার সিমটমের যে অস্পষ্টতা, এগুলো যত বেশি অস্পষ্ট হবে, যত বেশি তার ভাইটাল এনার্জি লেভেল নিচের দিকে হবে, মনে রাখবেন সেই রোগী ভালো করতে তত বেশি সময় লাগবে। শুধু প্যাথোলজির গভীরতা এইটাই শুধু একমাত্র প্যারামিটার না, হ্যাঁ, এখানে বিতল কাজ বলতেছেন, এখানে আরেকটা ফর্মুলা উনি দিয়েছেন, সেটা হলো আপনি শুধু ডিপার প্যাথোলজি দেখেই বলতে পারবেন না রোগী ভালো হইতে কঠিন সময় লাগবে, অনেক সময় লাগবে, শুধু প্যাথোলজির ডেপথ এইটাই রোগীর প্রগনোসিস নির্ধারণ করে না, একই সাথে আরো দুইটা ডাইমেনশন, একটা হলো রোগীর এনার্জি লেভেল, মানে তার ভাইটাল ফোর্সের অবস্থাটা কি, তার ডিফেন্স মেকানিজম, তার ইমিউন সিস্টেমের অবস্থাটা কি, এগুলো যদি খুবই দুর্বল থাকে তাহলে বুঝবেন তার প্রগনোসিস মানে একটু নেগেটিভ, সেক্ষেত্রে রোগী ভালো করা আপনার জন্য অনেক সময়ের দরকার হবে। একই সাথে আরেকটা প্যারামিটার, সেটা হলো যে রোগীর যে সিমটম গুলো আপনি কালেকশন করলেন, সেই সিমটম গুলো কতটা স্পষ্ট, কতটা ওষুধকে নির্দেশ করতেছে, যত দেখবেন সিমটম অস্পষ্ট, কোনো সঠিক ওষুধে আসা যাচ্ছে না, বুঝবেন এই রোগী ভালো করতে আপনার তত বেশি ব্যাক পেতে হবে, এখানে আপনার
রোগী আরোগ্য করতে দীর্ঘ সময়ের লাগবে। আপনার যতটুকু পড়লাম এতটুকু কতটুকু বুঝছেন বা আমি কতটুকু বুঝাইতে পারছি? হ্যাঁ, তো আপনারা আরো পড়বেন, অনেক সময় নিয়ে ফেলছি, 1.5-2 ঘন্টা। কিছু বলবো স্যার? হ্যাঁ, অবশ্যই বলবেন, বলবেন না কেন? আচ্ছা। এখন আপনি কিভাবে বুঝলেন? আমি তো পড়লাম, আমার বুঝও ভুল হইতে পারে। সেখানে না স্যার, এই যে কথা সেখানে বলেন, কিছু যদি হয় সেটাও বলেন, না আলোচনা না করেন। না, ভুল হ্যাঁ, না। ভুলটা হলো যে ভুলটা কিছু না। বলছি এই যে ৩টে যে প্যারামিটার দিয়েছেন ভিডিওলকার স্যার, জি, সেখানে দ্য ডেপথ অফ দ্য প্যাথোলজি, দ্য পেশেন্ট এনার্জি লেভেল অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য ডিফেন্স মেকানিজম, দ্য ক্লিয়ারিটি অফ দ্য সিমটম পিকচার, দ্য সিমটম প্যাটার্ন। জি, এখানে ধরুন যে দ্য ডেপথ অফ দ্য প্যাথোলজি, সেইটা একটা ক্যান্সারের কথাই ধরুন, সেখানে পার্টিকুলার লোকাল জায়গায় যদি লোকেটেড থাকে, ধরুন জি, হাতের কোনো একটা জায়গায় একটা টিউমার হয়েছে এবং সেখানে ক্যান্সার হয়েছে। আমাদের ইন্ডিয়া একজন ক্রিকেটার ছিলেন, নামটা মনে পেটে আসছে তো মনে আসছে, মানে মুখে আসছে না। তিনি হাতের একটা জায়গায় বাইসেপসে পরে টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছিল টিউমার থেকে, এবং তিনি সুস্থ হয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ। পরবর্তীকালে ইন্ডিয়া খেলার সাথে যুক্ত হয়েছিল। তো জি, এখানে এই ব্যাপারটা হচ্ছে দি পেশেন্ট এনার্জি লেভেল, দ্যাট ইজ দ্য ভাইটাল ফোর্স। তা জি, ভাইটাল ফোর্স তো ইউনিক। ভাইটাল ফোর্স বডির সব পয়েন্টে থাকে, সব সেলে থাকে, সব টিস্যুতে থাকে। তার যে এনার্জি, সেই এনার্জিটা তো পার্টিকুলার একটা জায়গায়, যখন ক্যান্সার সেলটা ওই জায়গাটা লোকেটেড হয়ে আছে, যখন মেটাস্টেসিস হয়নি, তখন তার মধ্যে যে সিমটম, যেটা লেসার রাইটিং এ কেন সাহেবও বলেছেন যে পেউসিটি অফ দ্য সিমটম, অর্থাৎ যদি কোনো ক্যান্সার রোগীর ক্ষেত্রে আর্লি স্টেজে যেখানে প্রচুর সিমটম পাওয়া যাচ্ছে, তার ফিজিক্যাল মেন্টাল লেভেল গুলো খুব বেশি পাওয়া যাচ্ছে, ফিজিক্যাল মেন্টাল জেনারেটিস, তাহলে সেক্ষেত্রে আমরা তো টোটালিটি অফ দ্য সিমটম পাচ্ছি এবং কনস্টিটিউশন মেডিসিন দিয়ে সারতে পারছি। এই কথাটা উনি বলেছেন। তা আমি শুধু এইটাই বলতে চাচ্ছি যে ভাইটাল ফোর্সের যদি লেভেলটা ভালো থাকে, অর্থাৎ ভাইটাল ফোর্স দ্যাট ইজ আমরা যেটাকে বলছি যে ডিফেন্স মেকানিজম, যেটাকে বলছি যে কিনা ডিফেন্স মেকানিজম, যেটা আমরা ভাইটাল ফোর্স বলছি, অর্থাৎ ভাইটাল ফোর্সের যে ভাইটাল প্রিন্সিপল অফ দ্য ভাইটাল ফোর্স মানেই তো ডিফেন্স মেকানিজম স্যার। তো এইটা যদি খুব ভালো থাকে এবং যদি ক্যান্সারের কোন একটা জায়গায় লোকেটেড থাকে, সেখানে তার পেউসিটি অফ দ্য সিমটমটার থেকেও তার মেন্টাল জেনারেটিস, ফিজিক্যাল জেনারেটিস, এগুলো সবকিছু পাওয়া যাচ্ছে এবং কনস্টিটিউশনাল মেডিসিন আমরা সহজেই খুঁজে নিতে পারছি। কিন্তু যখন মেটাস্টেসিস হয়ে সব অঙ্গের দিকে চলে যাচ্ছে বা অধিকাংশ অঙ্গের দিকে চলে যাচ্ছে, তখন ভাইটাল ফোর্সের লেভেল এমনিতেই কমে যায়। আর একটা কথা আমি বুঝতে পারছি না বলে জিজ্ঞাসা করছি যে আমরা যখন এই ভিডলকার স্যারের যখন গ্রুপ ওয়ানের যে লেভেলগুলো, লেভেল 1, 2, 3, তার মধ্যে স্পেশালি লেভেল ওয়ানে, সেখানে বলা হচ্ছে যে কোনো একটা ওদের ডিফেন্স মেকানিজম অনেক বেশি, ওদের ভাইটাল ফোর্স অনেক বেশি শক্তিশালী। তাই কোনো যদি কোনো ডিজিজ কন্ডিশন এসে আসেও, তাহলে সেটা মেডিসিন ছাড়াও তারা রিকভার করতে পারে এবং চলে যায়। এখানে আপনি আগের দিকে খুব পড়িয়েছেন জিনিসটা, তখন একটু পরিষ্কার নেই, তাই শুনতে চাইছি যে এখানে একটা উদাহরণ, সেটা জ্বর। এদের জ্বর হলে এদের জ্বর হলে অনেক বেশি টেম্পারেচার ওঠে। তার মানে কি, টেম্পারেচারটা তো একটা ডিফেন্স মেকানিজম, সেই ডিফেন্স মেকানিজম করে অর্গানিজমকে মারার চেষ্টা করছে বডিতে, মানে তার ডিফেন্স সিস্টেম। তাহলে এই জায়গাটাতে অনেক বেশি হাই টেম্পারেচার উঠছে এবং তাকে ওই সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ডিজিজ কন্ডিশনটা এসেছে। তো আমি বলছি স্যার, তাহলে যে করোনার সময়তে যখন যাদের কোমরবিডিটিতে ভুগছে, তাদের ক্ষেত্রে দেখা গেল যে তাদের সাইটোকাইনিন সিক্রেশনটা বেশি হচ্ছে। তারা ডিফেন্স মেকানিজম কম, কোমরবিডিটিতে ভুগছে, নানা রকম রোগে ভুগছে, ওষুধ খাচ্ছে, এক্ষেত্রে তাদের সাইটোকাইনিন সিক্রেশন অনেকটা বেশি হচ্ছে। সেইটা তার বডির যে ডিফেন্স মেকানিজম, সেখানে বিভিন্ন রকম সাইটোকাইনিন সিক্রেশন করছে, আর ওই নিজস্ব সাইটোকাইনিনের জন্যই সে তার বিভিন্ন রকম লাংয়ের কন্ডিশন গুলো খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে কি স্যার ডিফেন্স মেকানিজমটা বেশি নেই বলে ইন্টারনাল সিক্রেশন বেশি হচ্ছে, কিন্তু মানে ডিফেন্স এই ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা যে সাইটোকাইনিন বেশি সিক্রেশন হচ্ছে কেন এরকম পেশেন্টের ক্ষেত্রে, আর যেটা লেভেল 1 এর ক্ষেত্রে যেটা কিনা বলছে যে জ্বর হয়ে তাকে ডিফেন্স মেকানিজম করছে, এই জায়গাটা একটু পরিষ্কার করবেন। স্যার, আমিও স্যার আপনার মতো নতুন, অনেক কিছু আমার মাথায় আসে। না না তবে স্যার, আপনি অনেক জি, ভালো বুঝেন। এখানে এই লেভেল অফ হেলথ আজকে যতটুকু পড়ছি আমি কিন্তু এতটুকুই পড়ছি, এর নিচে আমি কিন্তু আর কিছু পড়িনি পুরা বই। তো যাই হোক,
এখান থেকে আমি যতটুকু পড়ছি আগের থেকে, আমরা এখানে একটা জিনিস পড়ছিলাম যে যার কি বলে এই লেভেল যাদের অনেক নিচে থাকে, হ্যাঁ আপনি বললেন যে ক্যান্সারের মতো অনেক কিছু কোমরবিডিটি, এরকম রোগী তো এমনিতে উইক থাকার কথা ভাইটাল ফোর্স, কিন্তু সেখানে এই যে বেশিক তার মধ্যে কি বললেন জানি আমি উচ্চারণ করতে পারি, সাইটোকাইনিন সিক্রেশন ওই যে পড়ে না সাইটোকাইনিন স্যার, সিক্রেশন কেন হয়? তো এই সাইটোকাইনিন সিক্রেশন হয়, এটা আমার মনে হয় যে বিতল কাজ কিন্তু এখানে একটা কথা বলেছেন যে রোগী যখন ঠিক মৃত্যুর আগ মুহূর্তে চলে আসে, এখন যখন তার মরার মতো অবস্থা হয়ে যায়, তখন তার ভাইটাল ফোর্স একটা শেষ প্রচেষ্টা চালায় মারাত্মকভাবে যে রোগীটাকে ভালো করার জন্য, তখন রোগীর মধ্যে এক ধরনের জ্বর তৈরি হয়। আমার মনে হয় ওই যে কথাটা বিতল কাজ বলছেন, লাস্টের দিকে যে অবস্থাটা হয় যে রোগীকে শেষ ডেসপারেট ভাবে ভাইটাল ফোর্স আমাদের একটা চেষ্টা চালায় রোগীটাকে মানে তার এই অবস্থাটা মোকাবেলা করার জন্য, তখন একটা জ্বর তৈরি হয়, কিন্তু ওই জ্বর থেকে রোগী রিকভার করে না, প্রায় রোগী মৃত্যুবরণ হয়। সেটাই মনে হয় স্যার ওই যে ওই হ্যাঁ সাইটোকাইনিন। হ্যাঁ ঠিক স্যার, এটাই আপনিও ঠিক বলেছেন, মানে মরার আগে প্রদীপটা জ্বলে ওঠে, মানে প্রদীপ যখন লিভে যাবে শেষের যে তেল থাকে না তখন ধপ করে জ্বলে ওঠে, তারপরেই শেষ আর একদম বন্ধ হয়ে যায়। এখানে তার শেষ প্রচেষ্টা চালাই বলে তার বডিতে যে কটা ডিফেন্স মেকানিজমের জন্য যে কটা এন্ডোক্রিনাল গ্ল্যান্ড আছে, সিক্রেশন গুলো সবগুলো কাজে লাগানোর চেষ্টা করে, এবং এট এ টাইম তার সমস্ত এন্ডোক্রিনাল গ্ল্যান্ড গুলো এপ্রিনেফ্রিন, নরএপিনেফ্রিন গ্ল্যান্ড এবং আদার্স যে ডিফেন্স মেকানিজম, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং তাদের যে ম্যাক্রোফেজেস, অল দ্য প্লেটলেট, এগুলো একসাথে কাজে লেগে তাদের মধ্যে এক্সেসিভলি সিক্রেশনটা করতে থাকে। আর যে সিক্রেশনটা তার জন্যই ক্ষতি, যেখানে লেভেল 1 বা লেভেল, বিশেষ করে লেভেল 1 বা লেভেল 2, বিশেষ করে লেভেল 1-এ এরা কিন্তু এতটা তাদের কাজে লাগায় না, তাদের ডিফেন্স মেকানিজমের এতটা জায়গায় কাজে লাগায় না, তারা পার্টিকুলারলি একটা দুটো জায়গায় কাজে লাগায়। যেমন ধরেন আমরা জ্বর হয় কেন? জ্বর হয় কারণ তো আমাদের হাইপোথ্যালামাসের ইরেগুলারিটির মধ্যেই তো আমরা জ্বর হয়। তাহলে ওই পার্টিকুলার এই যে হাইপোথ্যালামাসের যে জায়গাটা থেকে থার্মোরেগুলেটর সেন্টার, সেই জায়গাটাতেই শুধু হয়তো ইরিটেশনটা হচ্ছে এবং হাই টেম্পারেচার তৈরি করে দিয়ে তাকে ওই অর্গানিজম থেকে বাইরে করছে। কিন্তু তার মধ্যে যে আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন গুলো, সেগুলো তাদের প্রয়োজনই হয় না। যেমন কোনো ভালো যদি একটা রাইফেল থাকে, ভালো যদি একটা স্টেন গান থাকে, একটা স্টেন গানই যথেষ্ট, সেখানে হাজার একখানা ওই ঢাল তরোয়াল দিয়ে কোনো কাজ হয় না, বরঞ্চ ডাকাতরা এসে তাকে একটা গুলি করে মেরে দেয়। আমার মনে হয় এরকমই একটা ব্যাখ্যা স্যার। ঠিক আছে, আমি খুব পরিষ্কার হয়ে গেলাম। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই কথাটা বলবো আপনাকে, তো আমি পরিষ্কার হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু লাইনে পেতেছি না। ওই যে দাদু যে বললো ওটার নাম হচ্ছে যুবরাজ সিং, ইন্ডিয়ান ছিল রাইট স্যার, হ্যাঁ রাইট স্যার, রাইট স্যার, ওয়ার্ল্ড ঠিক কাপে। ঠিক। হ্যাঁ আপনার দেশের লোকের নাম মন থাকে না, আমার কেন মন থাকবে? আরে মনে থাকে না, আমি তো বলছি পেটে আসছে, মুখে আসছে না। আচ্ছা শুনেন, আচ্ছা গেছে ওটা 5টা। আচ্ছা নাম্বার 2 হচ্ছে প্রায়